আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, যারা আজকের প্রোগ্রাম শুনছেন তাদের সবাইকে আমাদের আজকের মার্চ ফরওয়ার্ড কনফিউশন জোন টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আগামী 19শে মার্চ 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং সেই পরীক্ষায় প্রায় 4.5 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছেন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা অনেকটা এখানকার পারফরমেন্সটা এমন নয় যে কেউ বেশি নাম্বার পেয়ে পাস বা ফেল করছে। এখানে অনেক বেশি নাম্বার পাওয়ার পরেও প্রিলিমিনারিতে অকৃতকার্য হওয়া খুবই সম্ভব। কথার কথা, কাট মার্কস যদি হয় 60%, কেউ যদি 59.5 নাম্বার পান, 59.5 নাম্বার পান, সেও কিন্তু ফেল করবে বা অকৃতকার্য হবে। আমরা ফেলের চেয়ে অকৃতকার্য শব্দটা বেশি ইউজ করতে পারি। এখানে প্রতিটা মার্কস নিয়ে হাফ মার্কস বলি, কোয়ার্টার মার্কস বলি, ফুল 1 মার্ক বলি, যেটাই বলি না কেন, নম্বরের দৌড়ে অন্যদের থেকে এগিয়ে থেকে এই পরীক্ষাটিতে সফলকাম হতে হবে। যেটা হয়, আমরা পরীক্ষার হলে জানা বিষয়ে অনেক সময় কনফিউজড হয়ে যাই। হঠাৎ করে যখন এই প্রশ্ন আমি ফেস করি, আমার মনে হচ্ছে আমি উত্তরটা শুনেছি বা উত্তরটা জেনেছি বা আমার সামনে আলোচনা হয়েছিল, কিন্তু এটা কি এটা, এ না বি, সি না ডি, এরকম একটা কনফিউশন থেকে আমরা উত্তরটা ভরাট না করে উত্তরটা না করে চলে আসি। পরীক্ষার হল থেকে আসার সময় আমাদের আফসোসের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, কেন দাগালাম না। আবার অনেক সময় এমনও আফসোস হয়, কেন দাগালাম। আমরা একটু উভয় সংকটে পড়ে যাই। তো আন্দাজের মধ্যে দাগালে স্বাভাবিকভাবে আমরা খুব খুশি হই, আর আন্দাজে বা অনুমানের উপরে ভিত্তি করে দাগানোর পর যদি না হয় এবং আমরা বৃত্ত ভরাট করি, স্বভাবতই আমরা হতাশ হই পরীক্ষার পরে। আমরা কনফিউশন জোন মার্চ ফরওয়ার্ড প্রতিনিয়তই চেষ্টা করে আপনাদের জন্য ইফেক্টিভ, গুরুত্বপূর্ণ এবং নেসেসারি প্রোগ্রামগুলো, গাইডলাইনগুলো আপনাদেরকে প্রোভাইড করার জন্য। তারই অংশ হিসেবে মার্চ ফরওয়ার্ড শুরু করেছে বিসিএস কনফিউশন জোন। এই কনফিউশন জোনে গতকাল আমাদের একটা পর্ব গেছে বাংলা ভাষা ও সাহিত্যের উপর। আজকে আমাদের দ্বিতীয় পর্ব, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের উপর। আজকে আমাদের সাথে কথা বলার জন্য দুজন ইংলিশ এক্সপার্ট আমাদের সাথে আছেন। তাদের দুজনই আপনাদের সাথে পরিচিত। আপনারা তাদের সাথে অনেকদিন ক্লাস করেছেন মার্চ ফরওয়ার্ড অনলাইন প্ল্যাটফর্মে। আজকে তাদের সাথে সরাসরি আমরা কানেকশন ইন্টারেক্টিভ একটা সেশনে আসছি, কনফিউশন জোন। আমাদের সাথে আছেন বদরুল হাসান স্যার, আমাদের ইংলিশ প্যানেল ফ্যাকাল্টি। আরেকজন হচ্ছেন শাহান শাহাদাত স্যার, আমাদের আরেকজন ইংলিশ প্যানেল ফ্যাকাল্টি। তারা দুজন আমাদের সাথে আছেন। আমরা কনফিউজড প্রশ্নগুলো নিয়ে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, পরীক্ষায় আসা, বেশিরভাগ আসা, বারে বারে আসার প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আপনাদের সবাইকেই বলবো আমাদের সাথে থাকার জন্য, শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামের সাথে থাকার জন্য, এবং এই প্রোগ্রামে সবাই যেন কার্যকরভাবে, ইফেক্টিভলি, স্পন্টানাসলি যাতে সবাই অংশগ্রহণ করে, সেই পরামর্শ আমার দিক থেকে, সেই আহ্বান আমার দিক থেকে থাকবে। আপনাদেরকে বলবো, যার যেই প্রশ্ন আছে ইংলিশ নিয়ে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা লিটারেচার, যেটাই বলি না কেন, পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাস ভুক্ত থাকারই আমরা চেষ্টা করব। সুতরাং যার যে প্রশ্নটাই আছে আপনারা সেটা প্লিজ কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের প্রতি শুরুতে একটা আহ্বান জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা সবাই প্রোগ্রামটা শেয়ার করবেন প্লিজ। সবাই শেয়ার করবেন। এটা খুবই একটা ইফেক্টিভ আলোচনা হতে পারে। আমাদের দুজন খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক, আমাদের ইংরেজির দুজন খুবই পপুলার টিচার্স, শাহান স্যার এবং বদরুল হাসান স্যার, দুজনই আমাদের সাথে আছেন। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টে রাখতে পারেন, আমরা সময় সুযোগ হলে সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমার নিজস্ব কিছু প্রশ্ন আছে যেগুলো অনেকবার হয়েছে, বারে বারে হয়, এবং কিছু কনফিউশন আমাদের আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনার জন্য চেষ্টা করব আপনাদের সাথে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং আপনাদের 41তম বিসিএস বন্ধুরা যারা আছেন বিশেষ করে তাদেরকে নাম মেনশন করে দিন, যাতে তারা এই ইম্পর্টেন্ট সেশন, আমি আশা করি আপনারা অবশ্যই এটা এনজয় করবেন, এই ইম্পর্টেন্ট সেশনটি যারা ওরা শুনতে পারে, সেজন্য আপনাদের ভাই বন্ধু যারা আছেন, বিশেষ করে 41 বিসিএস এক্সামিনেশনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদেরকে শোনার সুযোগ করে দেন নাম মেনশন করে। তো সবাই শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানান। যারা সালাম দিয়েছেন, অনেকে সালাম দিয়েছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরকেও শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি আমাদের আলোচনায় আমাদের দুইজন শিক্ষককে কানেক্ট করে নিতে চাচ্ছি। বদরুল স্যার, শাহান স্যার, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসলাম, ভালো আছেন তো সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মার্চ ফরওয়ার্ডের আজকে বিসিএস কনফিউশন জোন পার্ট 2। আজকের বিষয় হচ্ছে ইংরেজি ভাষা ও সাহিত্য। এই বিষয় নিয়ে আপনাদের দুজনের সাথে কথা বলবো। আশা করি আপনারাও আমাদের প্রোগ্রামটা শেয়ার করবেন। আপনাদেরও ফেসবুক আইডিতে অনেক ফ্রেন্ডস ফলোয়ার্স আছেন, তারাও যেন এই বিষয়টি জানতে পারেন। আপনারা একটু প্লিজ শেয়ার করে নেবেন। আমি নিজেও আপনাদেরকে কথা বলার সুযোগ দিয়ে শেয়ার করে নিচ্ছি। তো আমি প্রথমে আপনাদের কাছ থেকেই জানতে চাইবো, বদরুল হাসান স্যার, আমাদের বিসিএস পরীক্ষায় ইংরেজির জন্য 35 নম্বর বরাদ্দ, ইংলিশ লিটারেচারে হচ্ছে 15 মার্কস এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে 20 মার্কস। এই 35 নম্বরের প্রিপারেশন কিভাবে নিতে হয় এই ব্যাপারে তো আমরা অনেক শুনেছি, পড়ালেখা করেছি। এই যে আর 9 দিনের মতো সময় আমাদের হাতে আছে, 9 দিন বা 10 দিন, এই 9-10 দিনের মধ্যে জিনিসটা আমরা কিভাবে গুছাতে পারি যদি সংক্ষেপে বলতেন শুরুতেই। বদরুল হাসান স্যার। অনেক ধন্যবাদ আজকের এই সেশনে যুক্ত করার জন্য আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সিইও মোহাম্মদ এম ওবায়দুল্লাহ চৌধুরী, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন একজন বিদগ্ধ শিক্ষক ইংরেজি ভাষা এবং সাহিত্যের শাহান স্যার। আপনাদের দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, এবং যারা এই লাইভ দেখছে তাদের সকলকে আমি ওয়েলকাম করছি আজকের এই সেশনে। তো শেষ সময়ের প্রস্তুতির কথা যদি বলতেই হয় তাহলে আমি বলবো যে এখন এক্সারসাইজ গুলোর দিকে একটু অ্যাটেনশন দিতে হবে। যে প্রিভিয়াস বছরগুলোতে যে এক্সাম গুলো হয়েছে সেই কোয়েশ্চেন গুলোর দিকে একটু অ্যাটেনশন দিতে হবে এবং কনফিউশন জোনে একটু ঘোরাঘুরি করতে হবে। যে যেই প্রশ্নগুলো আমাদেরকে কনফিউজ করছে সেগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করা, সেগুলোকে বোঝার চেষ্টা করা, এবং ওভারঅল একটু রিভিউ করে করে যেতে হবে, এবং এখানে যে এক্সারসাইজ গুলো আছে সেগুলোর দিকে একটু বেশি বেশি নজর দিতে হবে। আর এখন নতুন করে খুব বেশি কিছু শেখার সময় আছে বলে মনে করছি না। পুরনো পড়াগুলোকে রিভিউ করাটাকে আমি একটি বেটার অপশন মনে করছি, এবং বিভিন্ন যে টেস্ট কোশ্চেন গুলো আছে বা যেগুলো স্যাম্পল কোশ্চেন আছে, এই যে যেখানে যা পাওয়া যায় সেগুলো নিজে নিজে পড়া এবং সলিউশনের সাথে সেগুলো মিলিয়ে দেখা যে আমার উত্তরটা কতটুকু আমি কারেক্ট করতে পারলাম এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমি শেষ করতে পারছি কিনা, এই জন্য অনেকগুলো টেস্ট দিতে হবে। তো সেই টেস্ট গুলো ফাঁকে ফাঁকে নিজেকে দিতে হবে, এবং যদি মার্চ ফরওয়ার্ডের আর কোনো অ্যাক্টিভিটিস যেটা রিমেইনিং থাকে, পেন্ডিং থাকে, সেটা সিনসিয়ারলি করার জন্য আমি আমাদের পরীক্ষার্থী ভাই বোনদেরকে অনুরোধ করবো। আপাতত আমার মনে হয় এই দিকটাতে নজর দিলে ভালো হবে। আর নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, এবং এই সময়টাতে আমার হাতে কত ঘন্টা সময় আছে আর আমার কতগুলো পড়া আছে, এটার একটা বেটার এন্ড প্রপার টাইম ম্যানেজমেন্ট করে যদি আমরা প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। এটা একেবারে এতেকাফের মতো আমি বলবো, যে এতেকাফে ঢুকে যেতে হবে এবং এই সময়ের প্রতিটা মুহূর্তকে আমরা যেন উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু মেক দ্য বেস্ট ইউজ অফ এভরি মোমেন্ট। এই বিষয়টা আমি ফোকাস করার জন্য আমাদের বন্ধুদের অনুরোধ করব। অনেক ধন্যবাদ বদরুল হাসান স্যার। আমাদের প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করুন, আমাদের অনেক অভিজ্ঞ একজন শিক্ষক বদরুল হাসান স্যার আপনাদেরকে বলেছেন নতুন নতুন কোনো কিছু করার চেয়ে যা পড়েছেন এটা একটু রিভিশন করতে হবে। এবং আজকে আমাদের প্রোগ্রামের যে থিম কনফিউশন জোন, যে প্রশ্নগুলোতে কনফিউশন হয় সেগুলো আপনারা একটু দেখে নিলেন। এই যে আজকে আলোচনা শুনছেন, এটা হচ্ছে এই যে আমরা একটা 3 জন আমাদের 2 জন এক্সপার্ট শিক্ষক আছেন, আমরা যে আলোচনাটা আজকে করছি এই বিষয়টা এমন হতে পারে 1 ঘন্টার একটা আলোচনা, আপনার অনেক ইংরেজি বিষয়ে অনেক কনফিউশন রিমুভ করে দিতে সক্ষম হবে। আমরা আশা করছি সেটা হবে। সেগুলো নিয়ে আপনারা একটু যত্নবান হবেন। এবং যেহেতু আমরা একটা প্রাদুর্ভাব, এটা করোনা মহামারীর মতো একটা ভীষণ একটা শত্রুকে মোকাবেলা করে আমাদের প্রতিনিয়ত এগিয়ে যেতে হচ্ছে, এবং গত 2-3 দিন ধরে আমরা দেখছি করোনার প্রকোপটা, ডেথ কেস বলি বা এফেকশন কেস বলি, দুইটাই আবার সামান্য বেড়ে গিয়েছে। সুতরাং সবাইকে একটু সতর্ক থাকতে হবে অনেক বেশি। এটাও আমাদের শ্রদ্ধেয় বদরুল হাসান স্যার আপনাদেরকে মনে করিয়ে দিয়েছেন। শাহান স্যারের কাছ থেকে আমি জানতে চাই, আপনিও অনেক দিন ধরে বিসিএস ইংলিশ, তো বিসিএস এর যে ইংলিশ সেটা তো পড়াচ্ছেনই, আপনি একজন ল্যাঙ্গুয়েজের একজন এক্সপার্ট, রাইটিং, ফনেটিক্স, এরপর বিসিএস, ব্যাংক জব, এই যে ক্যারিয়ার ইংলিশ গুলো নিয়ে কাজ করেন। আপনি কি বলবেন এই যে 35 মার্কসের যে একটা সিলেবাস প্রিলিমিনারিতে বিশেষ করে এই 8-9-10 দিন আমাদের ফোকাসটা কোন জায়গায় হওয়া দরকার বলে আপনি মনে করেন?
ধন্যবাদ। আমাদের মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সিইও ওবায়দ স্যার, ধন্যবাদ আমাকে এই ধরনের একটি প্রোগ্রামে ডাকার জন্য। এবং আমার সাথে আমাদের অভিজ্ঞ শিক্ষক সুবজ্জল হাসান স্যার আছেন, এবং স্যার অলরেডি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলেছেন। আমি আসলে একটু টেকনিক্যাল অ্যাসপেক্টে যদি কথা বলতে যাই, স্যার যেগুলো বলেছেন আসলে এখন এটাই করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা নতুন করে আমাদের একটা স্টুডেন্টসদের একটা সাইকোলজিক্যাল একটা মানে ভাইব কাজ করে। যখন পরীক্ষা খুব কাছাকাছি সময় চলে আসে, তখন সবাই একটা ব্যাপার কাজ করার চেষ্টা করে, তারা নতুন নতুন কিছু জিনিস তাদের মাথায় আসে, যে এটা মনে হয় বাদ পড়ে গেছে, এটা মনে হয় বাদ পড়ে গেছে, বা কোনো একটা মডেল টেস্ট দিতে গিয়ে একটা কোয়েশ্চেন সে পারলো, দেখলো যে সে পরপর একই টপিকের উপর দুটো জিনিস সে ভুল করে ফেলেছে। সামহাউ ভোকাবুলারি একটা পার্ট আছে, ভোকাবুলারি একটি কোয়েশ্চেন সে ভুল করে ফেলেছে, এবং পরের এক্সামে দেখা যাচ্ছে দুটো ভুল করে ফেলেছে। তখন সে যে কাজটি করতে যায়, যে ভুলটা করতে যায়, যে তার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে একটা থ্রাস্ট পায় যে আমি মনে হয় ভোকাবুলারিতে খুবই দুর্বল, এবং ভোকাবুলারি দুটো প্রশ্ন না পারলে মনে হয় আমি শেষ, আমি মনে হয় বিসিএস এ আমার সামহাউ চান্স পাওয়া হচ্ছে না, প্রিলিতে আমি পাস করছি না। তো এই ধরনের একটা ভাইব যখন কাজ করে, এই ব্যাপারটা কিন্তু অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারে। সামহাউ আমি যদি বলি, গ্রামারের কোন একটা অ্যাসপেক্টে কাজ করতে পারে, সামহাউ কারেকশনের কোন একটা অ্যাসপেক্টে কাজ করতে পারে, এমন হতে পারে যে লিটারেচারের কোন একটা নির্দিষ্ট এই যে কাজ করতে পারে, মানে পরীক্ষা দিতে গিয়ে কোন একটা জায়গায় ভুল করলো বারবার, তখন তারা যে কাজটি করার চেষ্টা করে, তারা ওটা নিয়ে আবার বেসিক থেকে পড়া শুরু করে। এই কাজটা করা যাবে না, একদমই না। অলরেডি আমাদের বজলুল হাসান স্যার একটা কথা বলেছেন, এই কথাটা আসলে যথার্থই সত্য, যে যদি এমন হয় যে কোনো ছাত্রছাত্রী, আমাদের যারা ছাত্রছাত্রী বন্ধুরা আছেন, যারা আমাদের 41st ক্যান্ডিডেটস বন্ধুরা যারা আছেন, তারা যদি কোনো একটি স্পেশাল পার্টের মধ্যে ভুল করে থাকেন, মনে হচ্ছে যে তারা একটু কম পারছেন, তাহলে সেক্ষেত্রে নতুন করে কাইন্ডলি কোনো বেসিক থেকে পড়ার চেষ্টা করবেন না। বেসিক থেকে পড়ার চেষ্টা করলে যেটা হবে সেটা হচ্ছে, আপনি যেটা পারছেন সেটা আপনি ভুল করা মানে শুরু করবেন। আপনি যদি সর্বোচ্চ মানে আপনি করতেই চান কোনো কিছু, তাহলে আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওই নির্দিষ্ট টপিকের কিছু কোয়েশ্চেন সলভ করে ফেলুন, দ্যাটস ইট। এর চেয়ে বেশি কিছুই করা যাবে। সামহাউ আপনার মনে হয়েছে যে আমি ভোকাবুলারিতে খুবই দুর্বল লাগছে আমার কাছে, তা আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন এখন, আপনি ঘন্টা দুয়েক আপনি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, এটা আমি কিন্তু বলছি না যে আপনি জ্ঞান আহরণ করার জন্য করবেন, এটা হচ্ছে আপনি সাইকোলজিক্যালি নিজেকে একটু কাম করার জন্য, একটু একটা একটা ভাবানোর জন্য, যে আমি মনে হয় আসলে কিছু কাজ করছি, এটা আপনাকে ভেতর থেকে একটা প্রেরণা দেবে। তা আপনি যে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় নিন, সময় নিয়ে আপনি ওই পার্টটা একটু, যে প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো একটু পড়ে ফেলুন। এটা বিসিএস এর জন্য নয়, অন্যান্য যে পিএসসির কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো আপনারা পড়ে ফেলতে পারেন। এবং এটা পড়লে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি কতটুকু শিখবেন এটা প্রশ্ন হবে না, কিন্তু আপনি মানসিকভাবে শান্তি পাবেন। এই মুহূর্তে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দ্যাট মিনস আপনাদের স্যারদের দুজনেরই বক্তব্য হচ্ছে, আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, বিশেষ করে পরীক্ষার্থী যারা আছেন, সেটা হচ্ছে নতুন কোনো কিছুতে না যাওয়া, এক। 2 নাম্বার হচ্ছে, যেখানে আপনি সাময়িকভাবে আপনার মনে হচ্ছে কয়েকটা জিনিস না পারার কারণে স্যার যেটা বলেন একটু প্যারার মধ্যে একটু মানসিক অশান্তিতে পড়ে যাচ্ছে, উনি সেখানে কিন্তু তাও সময় দিতে বলেন নাই, বলেছেন সাময়িকভাবে আপনার নিজস্ব সাইকোলজিক্যাল প্রশান্তির জন্য আপনি হয়তো ঘন্টা 2 সময় হয়তো আপনি দিতে পারবেন। তবে এটা করার ব্যাপারে দুজনেই সতর্ক করেছেন, আগে পড়াটা রিভিশন দেন। একটা জিনিস কি, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 200 নাম্বারের পরীক্ষা, এবং এই পর্যন্ত 35তম বিসিএস থেকে আজ অবধি 42তম বিসিএস পর্যন্ত আমরা দেখেছি, কখনো আমরা যতটুকু জেনেছি, কখনো মার্কসটা 120 পার করে চলে যায় না কৃতকার্য হওয়ার জন্য। সুতরাং এখানে 80টা প্রশ্ন উত্তর না করলেও না পারলেও আপনার সমস্যা নেই, কিন্তু আপনাকে একটু একজন স্থিতিশীল, কনফিডেন্ট, আপনার নিজের সম্পর্কে একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং এটা আপনার কিন্তু থাকতে হবে। সুতরাং নতুন কোনো কিছুতে না গিয়ে, আমাদের অনেক সময় আছে আমরা কোন একটা 2টা বই পড়লাম, সহায়ক বই, 2টা বইতে 2 ধরনের তথ্য, এটা নিয়ে আমরা একেবারে টেনশন করে হুলস্থুল করে ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সময় কাটিয়ে দিই, এটা একেবারেই আননেসেসারি। বই মানে যেই লিখুক, বই মানে কিছু ভুলভ্রান্তি, এরর্স থাকতে পারে, এটা বইয়ের সাথে খুবই কমন একটা ম্যাটার্স, কিন্তু আপনারা যদি ওই ভুলগুলোর উপরে ফোকাস করে সময়টা দেন, তাহলে কিন্তু 19 তারিখে আপনি ভুল করার প্রবণতাটা, সম্ভাবনাটা, প্রবাবিলিটি অনেক বেশি থেকে যাবে। আমার মনে হয় 2জন শিক্ষকই আমাদেরকে সেম পরামর্শ দিয়েছেন, আমরা রিভিশন করতে পারি, এবং যেগুলো পরীক্ষায় বেশি বেশি আসছে, আগের প্রশ্নে আমাদের বদরুল হাসান স্যার বলেছেন, বিসিএস এর প্রশ্ন শাহান স্যার বলেছেন, পিএসসি এর প্রশ্ন, বা অতীতে যে কোনো ধরনের পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামিনেশন আসা প্রশ্নগুলো দেখতে পারেন। আমি শাহান স্যারের কাছে একটু আসতে চাচ্ছি। আমি শুরুতে একটা কারণে একটা লিটারেচারের প্রশ্ন নিচ্ছি, সরাসরি একটা প্রশ্ন, সেটা হচ্ছে
পাবলিক সার্ভিস কমিশন যদি একটা সিলেবাস দিয়েছেন, এবং আমরা এই গত 14-15 বছর কাজ করতে গিয়ে দেখেছি মূলত পাবলিক সার্ভিস কমিশন প্রধানত সিলেবাসটা ফলো করে, কিন্তু সিলেবাস দেওয়ার পরে এমন কোথাও নাই সিলেবাস এটার বাইরে করা যাবে না, ভার্সনটা চেঞ্জ করা যাবে না, এরকমটি কোথাও কিন্তু লেখা নাই। যেমন একটা প্রশ্ন 42তম বিসিএস, যেটা গত 26 তারিখে হলো আমাদের ডাক্তার বন্ধুদের যে বিসিএস পরীক্ষাটা, সেখানে একটা প্রশ্ন ছিল, ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ occurs in a novel by। এই প্রশ্নটা কি ইংরেজির প্রশ্ন, ইংরেজি সাহিত্যের প্রশ্ন, বা নাকি বাংলা সাহিত্যের প্রশ্ন? আনসার প্লিজ। চমৎকার একটা প্রশ্ন দিয়ে শুরু করেছেন। আসলে এটা প্রশ্ন, এটা একটা, আমার কাছে এটা খুব চমৎকার একটা চুটকি লাগে। আমার কাছে মনে হয় যে ব্যাপারটা খুব চমৎকার একটা জোকস এর মতো লাগে, প্র্যাকটিক্যাল জোকস। কেন লাগে আমার কাছে, এটার একটা চমৎকার ব্যাখ্যা আছে। আমি সবসময় আমার ছাত্রছাত্রীদেরকে বা আমার যারা বিসিএস ক্যাডার অফিসার প্রত্যাশী যারা আছে তাদেরকে একটা কথা আমি সবসময় বলার চেষ্টা করি। আমি কিছু কিছু স্পেশাল ফেনোমেনা বলি যে এই টাইপের কোয়েশ্চেন গুলোতে বেশি করে নজর দিতে হবে। আপনি কোন এক রাইটারের এই জায়গায় বেশি করে ফোকাস করতে হবে। তো এই জায়গায় ফোকাস করা মানে হচ্ছে যেই জায়গাগুলো বলি তার মধ্যে একটা জায়গা হচ্ছে অবশ্যই আপনি এমন কোনো প্রশ্ন বা এমন কোনো টপিক বাদ দেবেন না যেই টপিকের মধ্যে কোনো একটি ইংরেজি সাহিত্য বাংলায় অনুদিত হয়েছে, অনুবাদ কেউ করেছে, ইংরেজি সাহিত্যের কোনো কিছু বাংলায় সামহাউ ট্রান্সলেটেড হয়েছে। এমন হতে পারে বাংলা সাহিত্যের কোনো একটি লাইন আমরা পেয়েছি যে লাইনটা ইংরেজি সাহিত্যে কোনোভাবে ব্যবহৃত হয়েছে, এমন কিছু। যেমন আবার এমন কিছু যেমন কিছু টপিক আছে, যেমন আমরা হ্যামিলিনের বাঁশিওয়ালা, একটা মজার এক্সাম্পল দিই। হ্যামিলিনের বাঁশিওয়ালা আমরা পড়েছি সেই ছোটবেলায়। আমার মনে হয় না এখানে যারা আজকে আমাদের সঙ্গে লাইভে কানেক্টেড আছেন তারা হ্যামিলিনের বাঁশিওয়ালার সাথে কানেক্টেড কখনো ছিলেন না। ছোটবেলায় আমরা এটা পড়েছি। কিন্তু খুবই মজার একটা বিষয় হচ্ছে হ্যামিলিনের বাঁশিওয়ালা যে আমাদের দ্য পাইপার অফ হ্যামিলিন বলে একটা কবিতা আমাদের রবার্ট ব্রাউনিংয়ের, সেটা আমার মধ্যে অনেকেই জানেনি। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা যারা প্রশ্নকর্তা তারা জানেন যে আমরা হ্যামিলিনের বাঁশিওয়ালা কিন্তু আমরা পড়েছি। এই কারণে এটি আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক তেমনি আমাদের শেষের কবিতায় ব্যবহৃত এই লাইনটির বাংলা যেটি আছে, আমাদের রবীন্দ্রনাথের শেষের কবিতায় ব্যবহৃত যে লাইনটি বাংলা যেটি আছে, যেটা যেহেতু ব্যবহৃত হয়েছে, এই লাইনটাকে আমরা ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষা আসতে দেখেছি। এর আগেও আমরা বিসিএস এই প্রশ্নটাকে দুবার আসতে দেখেছি, পিএসসি তে কমপক্ষে আরো দুবার আমরা দেখেছি। এবং এই কারণেই আমাদের বিসিএস এর জন্য এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। আমি আগে থেকেও বলছিলাম, লাস্ট বিসিএস এও এসেছে, এই বিসিএস এও এসেছে, বাট এবার অন্য পোশাকে এসেছে, পোশাক পরিবর্তন করে এসেছে। তো প্রশ্নটা আসলে আমাদেরকে দেখার ব্যাপার ছিল এটা যে এই উক্তিটি কোন কবিতায় বলা হয়েছে, এক। তো আর এই উক্তিটি কোন নোভেলে বা উপন্যাসে বলা হয়েছে, দুই। কিন্তু আমাদের জন্য, সবার জন্য একটি খুব ইন্টারেস্টিং এবং খুব সহজ করে দিয়েছে পিএসসি। এখানে এই অপশনটার মধ্যে আপনি লক্ষ্য করবেন যে জন ডানকে দেননি। যদি জন ডানকে দিতেন তাহলে আমাদের কনফিউশনটা আরো বাড়তো। জন ডানকে যেহেতু দেয়নি তাহলে সেক্ষেত্রে আসলে কনফিউশনের ব্যাপারটা আসলে আর থাকছেই না। আমরা যদি দেখি যে পিএসসি তে যদি 10তম বিসিএস থেকে 35তম বিসিএস এ অনেকগুলো প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলোতে আমরা দেখেছি যে খুবই কনফিউজিং কিছু লিটারেচারের প্রশ্ন এসেছে। দুটো এসেছে, দুটোর মধ্যে কনফিউশন আছে, এমন এমন প্রশ্ন ছিল। তো 10তম বিসিএস এ এরকম প্রশ্ন ছিল, 11তমতেও ছিল, আবার আপনার 27তমতে ছিল, এরকম অনেক প্রশ্ন ছিল। কিন্তু সৌভাগ্যবশত নতুন যে সিলেবাসটা আমরা পেয়েছি, 35তম বিসিএস থেকে যে 15টি করে আমরা লিটারেচারের প্রশ্ন পাচ্ছি, এই 35তম বিসিএস এর পর থেকে খুব একটা বেশি কনফিউজিং কোয়েশ্চেন আমাদের বিসিএস আমরা পাচ্ছি না, এবং এটা আমাদের জন্য একটা ভালো সুখবর। এখন এই বিসিএস এও ওনারা একটা টেকনিক্যাল ট্রিক্স কোয়েশ্চেন করেছে, কিন্তু ট্রিক্স কোয়েশ্চেন করে আমাদের জন্য আবার একটা আমাদের এসকেপ রুট রেখে দিয়েছে। সেটা হচ্ছে ওই যে বললাম, যদি জন ডান দিয়ে দিতেন তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এটা আমাদের জন্য একটু টাফ হয়ে যেত। জন ডান তো দেননি অপশনের মধ্যে, তাহলে অপশন অবশ্যই আমাদের কাছে ঘুরে ফিরে রবীন্দ্রনাথ ট্যাগরই আসবে, কারণ উনি ওনার শেষের বলতে চাচ্ছেন যদি জন ডান দিত তাহলে আমরা কি একটা ইংলিশ লিটারেচারের প্রশ্ন হিসেবে সরাসরি নিতে পারতাম। কিন্তু এখানে আনসার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে
প্রশ্নে বলা হয়েছে কোন নভেলে অকার্স Yes. ইন এ নভেল বাই, কোন নভেলে এটা দেওয়া হয়েছে। জন ডান তো উপন্যাস লিখেননি, আমার যদি ভুল না হয়। জন ডানের কবিতা ছিল, এটা পোয়েম ছিল, কবিতা ছিল। আর এটা এসেছে বাংলায়, কোনো কাব্যগ্রন্থ নয়, একটা উপন্যাস এসেছে, উপন্যাস নোবেল। হ্যাঁ, তো এটা আমাদের জন্য খুব স্বচ্ছ ছিল আনসারটা। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে এটাও মাথায় রাখতে হবে, এটা কিন্তু লিটারেচারের কোয়েশ্চেন, ইংলিশ লিটারেচারের কোয়েশ্চেন। কেন? কারণ হচ্ছে এটা ইংলিশে কোডটা দেওয়া হয়েছে, ইংলিশে দেওয়া হয়েছে, আবার ইংলিশে নভেল দিয়ে আবার ইংরেজি, এটাকে আবার কনফিউজড করা হয়েছে। জি জি রাইট। জি। আচ্ছা, এটাতে আমি একটু আমাদের বদরুল স্যারের কাছে একটু আসতে চাচ্ছি। আমাদের বন্ধুরা যারা প্রশ্নগুলো করছেন তাদের কাছ থেকে আমি একটা প্রশ্ন দিচ্ছি। আমি আবারও বলবো, আপনারা অনেকেই নাম মেনশন করছেন, এটা দেখতে খুব ভালো লাগছে। আপনারা সবাই যত বেশি এটা শেয়ার করবেন, নাম মেনশন করবেন বন্ধুদের, এবং প্রশ্ন করবেন। ইংরেজি ভাষা ও সাহিত্য সিলেবাস কিন্তু অনেক, ইংরেজি সাহিত্য 15 নম্বরের প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু আপনি তো পুরো সাহিত্য বলা তো হয়নি যে এই সাহিত্য এতটুকু করবেন, অতটুকু করবেন না, এই ধরনের কিন্তু বলা হয়নি। আমি ঠিক এই জায়গাটাতে আবার আসবো। আমি একটু বদরুল স্যারের কাছে একটু জানতে চাই। আমি একাধিকবার প্রশ্ন দেখেছি, এটা ইংলিশ গ্রামারের একটা প্রশ্ন। এডুকেশন ইজ লাইটেনিং। বদরুল স্যার, এডুকেশন ইজ লাইটেনিং, এটা কি enlightening, right? Thank you. এটা কি জিরান না পার্টিসিপল না an infinitive না ফিনিটিভ ভার্ব, এরকম একটা প্রশ্ন দেখা যায় বিসিএস পরীক্ষায় এসেছে। এটা হচ্ছে 37 বিসিএস পরীক্ষায়। তাহলে এডুকেশন ইজ এনলাইটেনিং, এনলাইটেনিং পেয়েছি। এটা 38 বিসিএস এর একটি প্রশ্ন। হ্যাঁ, স্যার মনে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। বদরুল স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যালো শাহান স্যার, আপনি কন্টিনিউ করুন প্লিজ। এডুকেশন ইজ এনলাইটেনিং, এখানে এনলাইটেনিং আসলে কি, যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা করতেন। আমি এই ধরনের প্রশ্ন আমরা প্রায় পাই। তো একটা কথা হচ্ছে, যদি আপনি ভার্ব প্লাস আইএনজি পান, তাহলে সেক্ষেত্রে এটা আপনার হয় পার্টিসিপল হবে অথবা জিরান্ড হবে। এটা আপনার জন্য খুব সহজ একটা ব্যাপার। এখন আপনাকে একটু কনস্ট্রাকশন ফলো করতে হবে। যারা এখানে আছি, যারা আমাদের সঙ্গে আজকে যুক্ত আছে, তাদের জন্য খুব সহজ করে আমি কনস্ট্রাকশনটা বলে দিচ্ছি। আপনি লক্ষ্য করুন, আপনারা যারা আছেন, সামনে খাতাটা থাকলে খুব ভালো হয়। আমাদের যেহেতু আমরা লিখতে পারছি না, আমি বলবো আপনারা একটু কাইন্ডলি লিখতে পারলে ভালো হবে। আমি তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যখন এরকম থাকবে, টু বি ভার্ব থাকবে একটা, টু বি ভার্বের পরে কোনো একটা ভার্ব প্লাস আইএনজি থাকবে। এডুকেশন ইজ এনলাইটেনিং, ইজটা টু বি ভার্ব, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে কোনো একটা ওয়ার্ড আছে। এখন এই ওয়ার্ডটা টু বি ভার্বের পরে যে কোনো ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটি কিন্তু জিরান্ড হতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। সবাই লক্ষ্য করুন, টু বি ভার্বের পরে টু বি ভার্ব গুলো কি কি? এখন অনেকের কাছে যদি প্রশ্ন যদি আমি যদি এটাও বলে যাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এই 8টি হচ্ছে টু বি ভার্ব। তো এদের পর যদি আমি কোনো ভার্ব প্লাস আইএনজি পাই, এটা ভার্ব প্লাস আইএনজিটা জিরান্ড হতে পারে এবং প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। কারণ টু বি ভার্বের পর প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, আবার জিরান্ড হতে পারে। জিরান্ড হলে সেটা নাউনের কাজ করবে, আর যদি প্রেজেন্ট পার্টিসিপল হয় সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। এখন যদি আপনি এই প্রশ্নটি উত্তর দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে। বদরুল স্যার, আমি এটা উত্তর দিচ্ছি, আপনি কি দেন শাহান স্যার কন্টিনিউ করেন, প্রশ্ন অনেক আছে, করতে পারবেন। ওকে, আচ্ছা। তো এক্ষেত্রে আপনাকে খুব সহজে আমি একটা পন্থা বলতে পারি, যেটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। যেমন আই লাইক কুকিং, ঠিক আছে, তারপর মাই হবি ইজ কুকিং, এটাও দেখুন একই কনস্ট্রাকশনের কোয়েশ্চেন। লক্ষ্য করুন, এডুকেশন ইজ এনলাইটেনিং, এটাও যে কনস্ট্রাকশনের, মাই হবি ইজ কুকিং, এটাও একই কনস্ট্রাকশনের কোয়েশ্চেন। আপনাকে বোঝার জন্য খুব সহজ একটা পন্থা আছে, খুবই সহজ একটা পন্থা। আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে, যে ভার্ব প্লাস আইএনজিটা আছে, ভার্ব প্লাস আইএনজির আগে আপনি একটা ভেরি বসিয়ে দেবেন। এটা আমি এত বেশি এখন কথা বলতে পারবো না, খুব সহজ করে বললে এটা বলবো যে এটা ভেরি বসিয়ে দেবেন। ভেরি বসিয়ে দিলে যদি ম্যাচ করে যায়, সেন্টেন্সটি যদি ম্যাচ করে যায়, যদি মনে হয় যে সেন্টেন্সটি ভালো আছে, কোনো সমস্যা নেই, স্বাস্থ্যহানি ঘটে নাই, অপুষ্টিজনিত রোগে ভুগছে না, তাহলে মনে করবেন যে সেন্টেন্সটি যে ভার্ব প্লাস আইএনজি আমি ভেরির পরে পেয়েছি সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি ভেরি ম্যাচ না করে, তাহলে আপনি ধরে নেবেন যে এটার মধ্যে স্বাস্থ্যহানি ঘটেছে, তার মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে হয় নাই, এটা হবে জিরান্ড। আমি আরেকবার বলছি, ভেরি ম্যাচ করলে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি ভেরি ম্যাচ না করে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে জিরান্ড। এবার আপনি লক্ষ্য করে দেখুন, আমি যদি বলি যে এডুকেশন ইজ এনলাইটেনিং, এডুকেশন ইজ ভেরি এনলাইটেনিং,
দেখেন এই সেন্টেন্সের মধ্যে খুব চমৎকার করে এডুকেশন ইজ ভেরি এনলাইটেনিং ম্যাচ করেছে। এই কারণে আমরা খুব সহজে বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি আমরা বলি মাই হবি ইজ ভেরি কুকিং, এটা কিন্তু ম্যাচ করছে না, ঠিক আছে? আমার হবি হচ্ছে, আমার শখ হচ্ছে খুবই রান্না করা, ব্যাপারটা হয় না, আসলে ম্যাচ করছে না। তো এই পয়েন্ট থেকে আপনি খুব সহজে বুঝে যাচ্ছেন যে এডুকেশন ইজ এনলাইটেনিংটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা খুব ক্লিয়ার আমাদের কাছে। এখন আপনি এরকম প্রত্যেকটা যত রকম এক্সাম্পলই আসবে আপনার কাছে, আপনি এটা খুব সহজে ভেরি ম্যাচ করিয়ে দিলে কিন্তু আপনি ক্লিয়ার করে বুঝতে পারবেন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এনলাইটেনিং নিচে আন্ডারলাইন করা থাকলে এটা কি জিরান্ড হবে নাকি জিরান্ড হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি নাউন হবে, এটা কোনটা হবে আনসারটা? এটার জন্য আপনাদেরকে মনোযোগ দিয়ে পরের লাইনটা শুনতে হবে। লক্ষ্য করুন, আমরা যখন এরকম একটা ভার্ব প্লাস আইএনজি ওয়ালা প্রশ্ন পেয়ে যাই তখন আমাদের কি হয়, স্টুডেন্টস অনেক বেশি হাইপার হয়ে যায় যে হ্যাঁ স্যাররা তো পড়িয়েছে, শাহান স্যার পড়িয়েছে, আমাদের বদরুল স্যার পড়িয়েছে, অথবা XYZ অন্যান্য স্যার পড়িয়েছে, অথবা বই থেকেও পড়েছি, আমার মনে হয় আমি তো আনসারটা পেরে গেছি। এটা করে ওনাদের মাথায় যেটা আছে প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান একটা আনসার দিয়েই তারা বাসায় চলে আসে এবং নাচতে নাচতে বাসায় এসে দেখে যে ঝামেলা পাকিয়ে ফেলেছে। কারণ হচ্ছে প্রশ্ন উনি ফলো করেনি। প্রশ্ন ফলো করার বিষয়টা হচ্ছে এরকম, যদি প্রশ্ন চায় আন্ডারলাইনড ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ, তাহলে জিরান্ড এবং পার্টিসিপল কোনো পার্টস অফ স্পিচ কিন্তু নয়। সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, জিরান্ড এবং পার্টিসিপল কোনো পার্টস অফ স্পিচ নয়, ঠিক আছে? তাহলে আপনি পার্টস অফ স্পিচ যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জিরান্ড পার্টিসিপল আনসার দিতে পারবেন না। যদি এখন প্রেজেন্ট পার্টিসিপল হয়ে থাকে, যেমন এডুকেশন ইজ এনলাইটেনিং, এনলাইটেনিং নিচে আন্ডারলাইন করা আছে, আপনাকে জিজ্ঞেস করা হলো এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আপনি অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল আনসার দিতে পারবেন না। আপনি যেটা দিবেন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটি অ্যাডজেক্টিভের কাজ করছে। এবার যদি আপনাকে প্রশ্ন করে যে এটি কোন পার্টস অফ স্পিচ না করে যদি বলে এটি কি, এবং অপশনে আপনার প্রেজেন্ট পার্টিসিপল উত্তরটি আছে, তাহলে আপনি প্রেজেন্ট পার্টিসিপলটি উত্তর দেবেন। আর যদি অপশনে 3টি অপশন থাকে, লক্ষ্য করে দেখুন, যদি অপশনে 3টি অপশন থাকে যে প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, তাহলে আপনাদের জন্য একটু সমস্যা হয়ে গেল। কেন সমস্যা হয়ে গেল? কারণ হচ্ছে আপনি ভাবছেন যে আমি কি পার্টিসিপল দিব নাকি প্রেজেন্ট পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ দিব। প্রশ্ন দিকে ফলো করুন। আপনি খুব সহজে একটি ব্যাপার নিয়ে কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্রশ্ন দিকে আরো ফলো করুন। কি যখন জিজ্ঞেস করবে, তাহলে আপনাকে যখন কি প্রশ্ন করবে, যখন হোয়াট ইজ দিস, যে কোনো প্রশ্নে যদি হোয়াট ইজ দিস প্রশ্ন হয়, আপনি খুব মনোযোগ দিয়ে শুনুন ব্যাপারটা, আপনাকে অনেক স্পেসিফিক আনসার দিতে হবে। স্পেসিফিক যেটা হবে স্পেসিফিক সেটা হবে উত্তর। যেমন পার্টিসিপলের চেয়ে প্রেজেন্ট পার্টিসিপলটা অনেক স্পেসিফিক, আপনাকে আনসারটা প্রেজেন্ট পার্টিসিপল দেবেন আপনি। যদি প্রেজেন্ট পার্টিসিপল উত্তর না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পার্টিসিপল উত্তর দেবেন। এবার লক্ষ্য করে দেখুন, ধরুন আপনার এই এডুকেশন ইজ এনলাইটেনিং এর নিচে আন্ডারলাইন করা আছে, এডুকেশন ইজ এনলাইটেনিং এর নিচে আন্ডারলাইন করা আছে, বলা হলো এটি কি, কিন্তু উত্তরে প্রেজেন্ট পার্টিসিপলও নেই এবং আপনার পার্টিসিপলও নেই, তাহলে আপনাকে বাধ্য হয়ে উত্তরটা আপনাকে অ্যাডজেক্টিভ আনসার চুজ করতে হবে। কারণ হচ্ছে আপনার এখানে কি এর জন্য যে স্পেসিফিক আনসারটা প্রয়োজন সেটা এখানে নেই। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। এখানে এডুকেশন ইজ এনলাইটেনিং এর মধ্যে এনলাইটেনিংটা অ্যাডজেক্টিভের কাজ করছে এবং অ্যাডজেক্টিভের স্পেসিফিক আনসার হচ্ছে এটা পার্টিসিপল, পার্টিসিপলের চেয়ে স্পেসিফিক আনসার হচ্ছে এটি প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। এখানে কিন্তু প্রেজেন্ট শব্দটা উল্লেখ করা নেই, এটাতে কোনো প্রবলেম নেই, আপনি অবশ্যই তাহলে পার্টিসিপল উত্তর দেব আমরা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। বদরুল স্যার কিছুক্ষণ ডিসকানেক্টেড হয়েছিলেন। আমাদের বদরুল স্যার, ক্রেডিট টাকা 5000 ড্যাশ, এটা গ্যাপ আছে, মাই অ্যাকাউন্ট। ক্রেডিট টাকা 5000 গ্যাপ মাই অ্যাকাউন্ট। বদরুল স্যার, আমি আপনাকে এই টাকাটা আমাকে দিতে বলছি না আমার অ্যাকাউন্টে, মানে এখানে কি ওয়ার্ডটা বসবে, এটা সম্ভবত 37 BCS এর একটা প্রশ্ন। এবং যখন এটা সমাধান দিতে গেলে আমরা দেখলাম এক এক মনীষী এক এক রকম করে উত্তর দিলেন। এটা আপনাদের মতো যারা এই ফিল্ডে কাজ করেন তারাই কিন্তু, এটা ইংলিশ ফ্যাকাল্টি মনের মাধুরী বিষয়ে 3-4টা উত্তরই দিয়ে দিয়েছেন এবং আমরা 3-4 রকমের করে বাদ অনুবাদ করি। শাহান স্যার যেটা বললেন, পরীক্ষা দেওয়ার পর যেটা দিয়ে এসছি নিজের বুক চাপড়িয়ে বলি যে আমারটাই সঠিক, আরেকজনের সাথে মিলে গেলে তার কোনো কথাই নাই। আসলে এখানে সঠিক উত্তর কোনটি? ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে কয়েকটি অপশন আছে, যেমন ইন মাই অ্যাকাউন্ট, উইথ মাই অ্যাকাউন্ট, তারপর এগেইনস্ট আছে, তারপরে আছে টু আছে। তো এখানে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে যে টাকা যখন ক্রেডিট অ্যাকাউন্ট, ক্রেডিট 5000 মাই অ্যাকাউন্ট, মাঝখানে যদি
মাই অ্যাকাউন্টটা শেষে থাকে তখন আমরা ব্যবহার করব টু। এখানে দুইটা উত্তর আসতে পারে এবং সেটা নির্ভর করবে সেন্টেন্সের কনস্ট্রাকশনটা কিভাবে আছে। যদি এরকম থাকে যে প্রশ্নটা আপনি করেছেন, ক্রেডিট টাকা 5000 তারপরে ড্যাশ মাই অ্যাকাউন্ট, এক্ষেত্রে প্রিপোজিশন আসবে টু মাই অ্যাকাউন্ট। কিন্তু যদি টাকাটা শেষে থাকে তখন কিন্তু আমার সাথে হবে উইথ, অর্থাৎ তখন সেন্টেন্সটা হবে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ 5000 টাকা। এখানেও কিন্তু 5000 টাকার কথাই আছে, অর্থাৎ এটা এখানে পেসিভে করা হয়েছে। যখন আমরা পেসিভ ফর্মে যাব তখন এটি হবে উইথ 5000 টাকা। অর্থাৎ অ্যাকাউন্ট যদি শেষে থাকে তখন আমি টু ব্যবহার করব যেখানে টাকাটা চলে যাবে। আর যখন আমরা পেসিভে এই বাক্যটি করব, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ 5000 টাকা, এটি কোশ্চেনের ফরম্যাটের উপরে অ্যান্সারটা নির্ভর করবে। তো আমি যদি এখন সহজ আচ্ছা, আমি একটা হ্যাঁ প্লিজ হ্যাঁ স্যার, আমরা এটাকে আরেকটু সহজ করেও বলতে পারি। আমরা একটু সহজ করে বলতে পারি, বজলুল স্যার যেটা বলেছেন মোটামুটি ঠিকই আছে। তো এখানে বেটে যেটা হচ্ছে, আমরা যখন বলবো ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট, তখন এই ব্যাপারটা একটু এভাবে ভাবি আমরা, অ্যাকাউন্টের প্রতি ক্রেডিট করো। ব্যাপারটা বুঝতে পারছি, অ্যাকাউন্টের দিকে ক্রেডিট করো। তো দিকে ক্রেডিট করার, হ্যাঁ অ্যাকাউন্টের প্রতি ক্রেডিট করো, ব্যাপারটা এরকম ভাবে মনে রাখতে হবে। অ্যাকাউন্টের দিকে যাবে টাকাটা, তো ওটা মনে করলে খুব সহজে টুটাই চলে আসে, খুব ইজি। আর যখন আমরা বলবো এরকম কোনো কথা যে আমার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়েছে 5000 টাকা, যখন আমি বলবো আমার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়েছে 5000, যুক্ত হয়ে গেছে অলরেডি সঙ্গে, তখন আমি উইথ ইউজ করবো। মানে কি, আবার যদি কথাটা আমরা ঘুরে বলি, ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট, তার মানে আমার ক্রেডিট অ্যাকাউন্টে যাবে, আর 5000 টাকা ইজ ক্রেডিটেড উইথ ইউর অ্যাকাউন্ট, অথবা ইউর অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড উইথ 5000 টাকা। হ্যাঁ, যখন যুক্ত হয়ে যাবে বা গেছে উঠতে আসবে, তখন আমি উইথ ইউজ করে ফেলবো। আর যখন যাবে অর্থে যাবে, তখন সাধারণত আমরা এটাকে টু ইউজ করতে পারবো। খুব সহজে এটাকে একটা ব্যাখ্যা করা যায়। শাহান স্যার, আপনি আমাদের ইংরেজি সাহিত্যের যখন আলোচনা শুরু হয়, আমাদের পিএসসির যে সিলেবাসটা শুরু হয়েছে কি ওল্ড ইংলিশ অর মিডল ইংলিশ? ওল্ড ইংলিশ দিয়ে 450 থেকে শুরু হয়েছে। তাহলে সেক্ষেত্রে এলিজাবেথিয়ান পিরিয়ডের বিষয়টা কি? এই প্রশ্নটা আসলে যারা আমাদের সঙ্গে প্রথম যুক্ত হয় তাদের কাছ থেকে আমরা প্রায়ই শুনি, এবং এটা আসলে খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন। আপনি খুব সহজে প্রশ্নটা করে ফেলেছেন, এবং আপনার প্রশ্নটা খুব সহজ সরল প্রশ্ন ছিল। আমি আপনাকে এটাকে যদি একটু মানে আমাদের যে 35তম বিসিএস এ 15 নাম্বারের যে বিসিএস এর লিটারেচারের উপর যে সাহিত্যের যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সেখানে আমরা দেখেছি উল্লেখ করা আছে যে 41st সেঞ্চুরি পর্যন্ত, এবং শুরু হয়েছে হচ্ছে এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে। এখন এলিজাবেথিয়ান পিরিয়ড শুরু হয়েছে 1558 থেকে। আর ইংলিশ লিটারেচারের লিপিবন্ধিত মানে লিপিবদ্ধভাবে আমরা যখন এটাকে দেখি রিচেল ওয়েতে, ওই এটা শুরু হয়েছে 450 থেকে। তো মাঝখানের প্রায় 1000 বছরের একটা যে গ্যাপটা রয়ে গেছে, 1000 বছরের গ্যাপটা রয়ে গেছে, এর মূল কারণটা হচ্ছে যে এলিজাবেথিয়ান পিরিয়ড আমাদের ইয়ে থেকে শুরু হয়েছে, আমাদের সিলেবাসের মধ্যে আছে এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে। এখন ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে, আমরা প্রায় স্টুডেন্টের কাছ থেকে বলতে শুনি যে স্যার আমরা কি তাহলে এলিজাবেথিয়ান পিরিয়ড থেকেই পড়বো? এই উত্তরটা যদি আমাদের কাছে আমার প্রশ্ন আসে, তখন সেক্ষেত্রে আমাদেরকে একটু এটা বাইরে যেতে হবে। এলিজাবেথিয়ান পিরিয়ড শুরু হয়েছে হবে, লক্ষ্য করে দেখুন, 1558 থেকে, 1558 থেকে, যখন কুইন এলিজাবেথ সিংহাসন আরোহণ করেন। কিন্তু এই এলিজাবেথিয়ান পিরিয়ডটি কিন্তু আলটিমেটলি ছিল রেনেসার যে এইজটি আছে, রেনেসা এইজের মধ্যে, এবং রেনেসা এইজটা শুরু হয়েছে হচ্ছে 1500 থেকে। এখন আমি যদি এলিজাবেথিয়ান পিরিয়ডটাকে ধরি, তাহলে সেক্ষেত্রে মূল পিরিয়ডটা কিন্তু এখান থেকে বাদ পড়ে যায়, মানে রেনেসার যে পার্টটি আছে সেই পার্টটি কিন্তু এখান থেকে চলে যায়। তো এই কারণে আপনি যদিও ওনারা উল্লেখ করে দেয়নি যে রেনেসা পিরিয়ড থেকে আমাদেরকে পড়তে হবে, 1500 থেকে পড়তে হবে, ওনারা উল্লেখ করেছে এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে শুরু হয়েছে। কিন্তু এলিজাবেথিয়ান পিরিয়ডের মূল চার্মটা, এলিজাবেথিয়ান পিরিয়ডকে এখন পর্যন্ত গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলার যে কারণটা,
এর মূল কারণটা হচ্ছে আসলে মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে আসলে আমাদের যেই রেনেসার পার্টটা, ওই রেনেসার পার্টটা শুরু হয়েছে 1500 থেকে। তো যদিও লিখিতভাবে যদিও আমাদের কাছে এটি আছে যে আপনার 1500 সাল থেকে 1558 থেকে আমাদের এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে শুরু করতে হবে সিলেবাসটা, কিন্তু আসলে মানে এখানে কথায় আর কাজে আমরা আসলে মিলটাও ভাবে পাবো না। আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা আমাদের শুরু করতে হবে রেনেসাঁ পিরিয়ড থেকে, এবং রেনেসাঁ পিরিয়ডটা শুরু হয়েছে 1500 থেকে। এখন 1500 থেকে 21st সেঞ্চুরি পর্যন্ত টিল প্রেজেন্ট টুডে এই পর্যন্ত আমাদেরকে এই পুরো লিটারেচারের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে ধারণ করতে হবে। সিলেবাসে না থাকলেও রেনেসাঁ পিরিয়ড নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। বিষয়টা কি এরকম? আরেকবার একটু বলবেন, আরেকবার বলবেন, কথাটা বুঝিনি। রেনেসাঁ পিরিয়ডটা কি সিলেবাসে স্পেসিফিক উল্লেখ আছে? না, রেনেসাঁ পিরিয়ড কিন্তু না থাকার পরেও এটা আমাদের স্টাডি করতে হবে, এটাই স্টাডি করতে হবে। এবং এটা কিন্তু মানে আপনাকে এটা সিক্স সেন্স, আপনার এলিজাবেথিয়ান পিরিয়ডটা শুরু হয়েছে রেনেসাঁ পিরিয়ডের একটা পার্ট। রেনেসাঁ পিরিয়ডের 4টা সেকশন আছে, এলিজাবেথিয়ান পিরিয়ড আছে, জ্যাকোবিয়ান পিরিয়ড আছে, কমনওয়েলথ আছে, ক্যারোলাইন আছে, এগুলো সবগুলো হচ্ছে টোটালিটি হচ্ছে আমাদের রেনেসাঁ পিরিয়ড। রেনেসাঁ পিরিয়ডটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের ওখান থেকে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, একটা বিষয় আমরা দেখি সেটা হচ্ছে প্রশ্নের ক্ষেত্রে গ্রেটেস্ট ড্রামাটিস্ট, আবার দেখি মডার্ন ড্রামাটিস্ট, আবার গ্রেটেস্ট ড্রামাটিস্ট। যেমন একটা প্রশ্ন হচ্ছে 12th BCS এ, হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট? হ্যাঁ, আপনার প্রশ্নগুলো খুবই আসলে মানে বেছে বেছে করার প্রশ্ন করছেন আপনি একদম। মানে আমরা এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি পাই আসলে, এবং কনফিউশনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সেখান থেকে আসলে আসে। নামই তো কনফিউশন জোন। আপনি আসলে মানে আমরা সবচেয়ে বেশি প্রশ্ন এগুলোই পাই, এবং আপনি যেটা প্রথম প্রশ্নটা করেছেন এটা আমরা ফার্স্ট ক্লাসে সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে পাই আমরা। এবং স্টুডেন্টরা কিন্তু যারা আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন তারা আশা করি একটু মনোযোগ দিয়ে শুনলে এই প্রশ্নগুলো, আপনার যে করা প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু এত স্পেসিফিক, এটা আসলে প্রমাণ করে যে আপনি আসলে বিসিএস এর পথটা পাড়ি দিয়ে আসছেন। স্যার, আপনি বিসিএস এর পথটা পাড়ি দিয়ে আসছেন। আমাদের কাছে যারা আসলে জানে না তাদের আসলে জানা উচিত যে স্যার কিন্তু 27 BCS এ বা কিন্তু বিসিএস এ কিন্তু আপনি সিলেক্টেড ক্যাডার ছিলেন, এটা আমাদের অনেক স্টুডেন্টরা কিন্তু জানে না। তো এখন আসলে যে আপনার প্রশ্নগুলো যে এই ব্যাপারটা বোঝাচ্ছে যে আপনি আসলে পড়াশোনা করেন, এবং আপনার লাস্টে যে বাংলা সেশনটা ছিল সেখানেও আপনি এত চমৎকার আলোচনা করেছেন। আমার কাছে মনেই হচ্ছিল না যে ওখানে 2জন এক্সপার্ট ছিল, আমার কাছে মনে ছিল যে 3জন এক্সপার্ট ছিল। তো আজকে প্রশ্ন দেখেও মনে হচ্ছে যে আমি ভয় আছি যে আপনি কোন সময় আমার লিটারেচারের ক্লাস থেকে আমাকে সরিয়ে দিয়ে আপনি ক্লাস নেওয়া শুরু করে দেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আশ্বস্ত করার জন্য। ধন্যবাদ। আমাদের এই জায়গাটায় আপনাকে একটু ডিপে যেতে হবে, ইউ হ্যাভ টু গো ইনসাইড ইট। আমাদের যে লাস্ট যে আপনি প্রশ্নটি করেছেন, যেটা তোমার বিশেষ যে প্রশ্নটি ছিল ওখানে ছিল যে হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। যদি বলে হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, এবং এই উত্তরের মধ্যে কিন্তু আপনি লক্ষ্য করবেন কি ওখানে শেক্সপিয়ার কিন্তু ছিল না। আপনি লক্ষ্য করবেন ওখানে কিন্তু শেক্সপিয়ার উত্তরে ছিল না। ওখানে ওনার শেক্সপিয়ারের যে ইয়েটা ছিল, শাহজাহান আলীকে ধন্যবাদ, শেক্সপিয়ারের যে উত্তরে শেক্সপিয়ার না থাকার কারণে আমাদের স্পেসিফিক উত্তরের মধ্যে শেক্সপিয়ার তো বাদ পড়েই গেল। তাহলে গ্রেটেস্ট ড্রামাটিস্টের জায়গার মধ্যে শেক্সপিয়ার অটোমেটিক্যালি বাদ। তাহলে বাকি থাকছে কে? গ্রেটেস্ট ড্রামাটিস্টের উত্তর দুটো হতে পারে, মনে রাখবেন সবাই। একটা হচ্ছে এবার মডার্ন বলুক আর যাই হোক, আপনি আগে স্পেসিফিকলি দুটো জিনিস বুঝে নিন। ড্রামাটিস্ট বললে, গ্রেটেস্ট ড্রামাটিস্ট বললে দুটো উত্তর হতে পারে, একটা হচ্ছে শেক্সপিয়ার আর একটা হচ্ছে জিবি শ, জর্জ বার্নার্ড শ। এখন যদি প্রশ্নটা এমন হয় হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম, তাহলে কিন্তু উত্তর নির্দ্বিধায় শেক্সপিয়ার হয়ে যাবে। আবার আমরা আরেকবার একটু শুনবো কথাটা। যদি বলে যে হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম, সবাই দরকার লাইনটা লিখে ফেলেন, যারা আমাদের লাইভে আছেন দরকার লাইনটা লিখে ফেলেন, হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম। যদি অল টাইম বলে তাহলে সকল সময়ের জন্য কে গ্রেটেস্ট ড্রামাটিস্ট? তো এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। কিন্তু যদি বলে মডার্ন ড্রামাটিস্ট, তখন কিন্তু আপনাকে একটু ভাবতে হবে, উত্তরের দিকে আপনি তাকাবেন। মডার্ন ড্রামাটিস্ট, হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট বলে, তখন আপনি ইচ্ছে করলে এখানে যদি, এবং অল টাইম বলছে না, তখন বলছে শুধুমাত্র গ্রেটেস্ট ড্রামাটিস্ট, মডার্ন গ্রেটেস্ট ড্রামাটিস্ট বলে, তাহলে সেখানে আপনি বলবেন অবশ্যই জিবি শ। এখন যদি আপনাকে প্রশ্নটা এমন হয় হু ইজ দ্য গ্রেটেস্ট প্লে রাইট, কিন্তু অল টাইম বললো না, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, হু ইজ দ্য গ্রেটেস্ট প্লে রাইট, অল টাইম বললো না, আপনাকে স্পেসিফিকলি একটা ব্যাপার মাথায় রাখবেন, শেক্সপিয়ারের পরিচয় কিন্তু ড্রামাটিস্ট না। শেক্সপিয়ারের পরিচয় কিন্তু ড্রামাটিস্ট না, শেক্সপিয়ার পরিচয় কিন্তু হি ইজ দ্য গ্রেটেস্ট প্লে রাইট, উনি প্লে লিখতেন।
উনি কিন্তু প্লে রাইট ছিলেন। এখন কথা হচ্ছে, আমাকে নতুন এই প্রশ্নটা বলার সাথে সাথেই সবাই আমাকে সাথে সাথে একটা প্রশ্ন করে, স্যার তাহলে প্লে কি ড্রামা না? হ্যাঁ, প্লে ও ড্রামা। আমি যদি আমি স্যার আপনাকে দিয়ে একটা এক্সাম্পল দিই, আমি স্যারকে দিয়ে একটা এক্সাম্পল দিই। যেমন আপনি স্যার, আপনি জেনারেল নলেজের ক্লাস নেন, আপনি এখানে সিইও দায়িত্ব পালন করছেন, আবার আপনি একজন ভালো অর্গানাইজার। তো এই এত পরিচয়ের মধ্যে আপনি কিন্তু বেসিক্যালি আপনি আসলে এখানে কি, আপনি কিন্তু জেনারেল নলেজের ক্লাস নিলেও কিন্তু আপনার মেইন পরিচয় সিইও থাকবে, মার্চ ফরওয়ার্ডের সিইও। শেক্সপিয়ারের ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে কি, উনি কিন্তু আসলে কি করেছেন, উনি স্পেসিফিক্যালি বললে উনি কিন্তু একজন প্লে রাইট। কিন্তু ওনাকে যদি আমি সব ঘুরিয়ে কথাটা বলতে চাই, শেক্সপিয়ারের প্লে রাইট কথাটার পাশাপাশি একটা ব্যাপার খুবই জরুরি, এই প্লে রাইট যারা, এরাই কিন্তু ড্রামাটিস্ট। যখন আমি কোনো ড্রামাকে স্পেসিফিক্যালি লিখবো এই কারণে যে ওটা শুধু মঞ্চে অভিনীত হবে, এবং মঞ্চে কতটুকু লাইট পড়লে এটা হবে, কোন সময় কে ঢুকবে, কোন অঙ্কের পরে কোন অঙ্কটি হবে, আমি যখন স্পেসিফিক্যালি জিনিসটা বলে দেবো, আমি এইগুলো যখন আলাদাভাবে লেখা থাকবে ড্রামাতে, তখন এগুলো হয়ে যায় হচ্ছে প্লে। তার মানে আমি এক কথায় বলতে গেলে আমি যদি বলি যে মঞ্চ নাটক এবং নাটক হচ্ছে ব্যাপারটা, সবগুলোই কিন্তু নাটক। মঞ্চ নাটক আমি যখন বলবো তখন এটি হয়ে যাবে হচ্ছে স্পেসিফিক্যালি প্লে, আর যখন নাটক বলবো সেটি হয়ে যাবে হচ্ছে ড্রামা। এই জন্য যখন আমি কোনোভাবে যদি গ্রেটেস্ট প্লে রাইট বললে, এটা মডার্ন হোক অথবা অতীত হোক অথবা আর্লিয়ার হোক অথবা ওল্ডার হোক, হোয়াট এভার ইট ইজ, যখনই মডার্ন বলবো না অথবা ওল্ডার বলবো, প্লে রাইট, গ্রেটেস্ট প্লে রাইট বললে উনি হবেন শেক্সপিয়ার। আর আমি যদি বলি গ্রেটেস্ট ড্রামাটিস্ট, তাহলে সেক্ষেত্রে উত্তর শেক্সপিয়ার হতে পারে, যদি ওখানে যে বিষয় না থাকে। ধরুন আপনি আমাকে এখন যদি এরকম একটা প্রশ্ন চলে আসে কখনো, যদি ধরুন হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার, উত্তরে শেক্সপিয়ারও আছে এবং আপনার যে বিষয় আছে, আপনি এখানে উত্তর কি দেবেন? আপনাকে উত্তর দিতে হবে শেক্সপিয়ার। লক্ষ্য করে দেখুন, শেক্সপিয়ার। কিন্তু যদি বলে হু ইজ দ্য মডার্ন গ্রেটেস্ট ড্রামাটিস্ট বলে, তাহলে সেক্ষেত্রে আপনি উত্তর কি দেবেন? আপনি দেবেন যে বিষয়। যদি বলেন যে হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম, তাহলে আপনি কি দেবেন? আপনি দেবেন এখানে উইলিয়াম শেক্সপিয়ার। আপনি যদি বলেন হু ইজ দ্য গ্রেটেস্ট প্লে রাইট, যখন গ্রেটেস্ট বাদ দেন, আপনি গ্রেটেস্ট নাই, শুধুমাত্র আছে গ্রেট প্লে রাইট অফ ইংলিশ লিটারেচার, আপনার যে বিষয় আছে, আপনার কাছে শেক্সপিয়ারও আছে, চোখ বন্ধ করে আপনাকে উত্তর দিতে হবে শেক্সপিয়ার। দ্যাট মিনস শেক্সপিয়ারটাই হচ্ছে উত্তর, শুধু মডার্ন উল্লেখ করে দিলে সেক্ষেত্রে হচ্ছে আমরা যে বিষয় আসছে, আমরা যদি সামারি করি, রাইট? জি জি। আবার যদি আপনার ওখানে যদি শেক্সপিয়ার না থাকে, তাহলে যে বিষয়ে উত্তরটা হবে, সেক্ষেত্রে মানে যেখানে শেক্সপিয়ার হচ্ছে সেখানেও যে বিষয় স্থান দখল করে নেবে। জি জি জি। আচ্ছা, আমরা যেটা তাহলে হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট, যেটা 12তম বিসিএস আসছে, মডার্ন যেহেতু উল্লেখ আছে, এখানে আমরা যে বিষয়টাকে উল্লেখ করতে হবে। জি জি, কারণ শেক্সপিয়ার তো মডার্ন যুগের না, এটাই তো মডার্ন যুগ। জি। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা বিষয় হচ্ছে আমাদের হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো সুনির্দিষ্ট পার্টিকুলার কোনো জনক আছেন কিনা, থাকলে সেটা কি? এটা নিয়ে আসলে আমরা ফাদার বললে মানে ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, পোয়েম, পোয়েট্রি আমরা একসাথে যদি আমরা ধরে, সেক্ষেত্রে যদি ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি বলি, ওভাবে আসলে মানে কোনো ফাদারকে এভাবে ধরা হয় না। আমরা জেফ্রে চসারকে আমরা ফাদার হিসেবে ধরতে পারি, উনি ল্যাঙ্গুয়েজ লিটারেচারের ফাদার বলা হয় ওনাকে। তো ওই পার্সপেক্টিভ থেকে ল্যাঙ্গুয়েজের ফাদার হিসেবে আমরা জেফ্রে চসারকে ধরতে পারি, ওই পার্সপেক্টিভ আমরা বলতে পারি জেফ্রে চসারকে। কিন্তু যদি লিটারেচারের পার্টে আপনি যদি আসেন, লিটারেচারের পার্টে যদি আপনি আসেন, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার জেফ্রে চসার। কিন্তু হু ইজ দ্য মডার্ন ফাদার অফ ইংলিশ লিটারেচার, তাহলে কিন্তু আবার যে বিষয় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যে বিষয়, রাইট। জি। এখন আপনাকে প্রসঙ্গক্রমে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এটা বিসিএস ভাবে বদলে জিজ্ঞেস করা হয়, প্রিলিমিনারিতে আসছিল কিনা আমার ঠিক চোখে পড়েনি, আপনি ভালো জানবেন। শেক্সপিয়ার কয়টি নাটক কয়টি উপন্যাস লিখেছিলেন? কয়টি উপন্যাস লিখেছিলেন? কয়টি উপন্যাস লিখেছিলেন? 35, 36, 37 না 38 এরকম একটা অপশন, এরকম একটা ভাবে করে প্রশ্ন করা হয়। প্রশ্ন হবে হ্যাঁ প্লিজ, এটা হবে কয়টি নাটক লিখেছেন, মানে নাটক লিখেছেন।
এটা আসলে প্রশ্নটা করা হয় ওই যে আমি শুরুতে বলেছিলাম এখানে একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থাকে। একজন ইংলিশের স্টুডেন্ট সে তো বলে দিবেন যে উনি নভেল লিখেননি, উনি নাটক লিখেছেন, রাইট? যেমন বলা হয় সংবিধানে সামরিক শাসন সম্পর্কে কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আসলে সংবিধানে সামরিক শাসনের কোনো অনুচ্ছেদই নাই। দেখা হয় যে সে জানে তার একটা স্ট্রেস টেস্টটা নেওয়া হয়। আমাদের বদরুল স্যার কি শুনতে পাচ্ছেন? আমরা স্যারের সুললিত কণ্ঠের আলোচনাটা শুনতে পাচ্ছি না। আমার মনে হয় বদরুল স্যার আমাদের আজকে খুব নেটওয়ার্ক প্রবলেমের ডিস্টারবেন্স আছেন। সাধারণত ওনার ক্লাসে খুব ভালো নেটওয়ার্ক থাকে, বেশ স্বচ্ছ ক্লাস। হ্যাঁ, ক্লাসে খুবই দুর্দান্ত ভালো নেটওয়ার্ক থাকে ওনার, কিন্তু আজকে দেখলাম যে এটা হচ্ছে না কোনো কারণে। শেক্সপিয়ার নিয়ে তো আমাদের, যেহেতু শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের প্রধানতম পুরুষ, সাহিত্য বলবো কেন, ইংলিশ সাহিত্য অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাঙ্গুয়েজ যেভাবে বলি না কেন, সবচেয়ে বলা হয়ে থাকে উনি একাই ৩,৫০০ শব্দ সংযোজন করেছিলেন ইংরেজি সাহিত্যে বা ভাষায়। তো তার মানে তো বোঝায় যায় তার কন্ট্রিবিউশন এবং তার যে টাওয়ারিং পার্সোনালিটি বলি ইংলিশের ক্ষেত্রে যেভাবে বলি না কেন। আমরা যদি একটু জানতে চাই ফাদার অফ মডার্ন পোয়েট্রি, আপনি বলেছিলেন সরাসরি ল্যাঙ্গুয়েজে ফাদার বলে কাউকে স্পেসিফিক ভাবে টার্ম করাটা খুব কঠিন, টাফ, এবং সাধারণত এই ধরনের সবার সম্মিলিত কোনো মতামত নেই। কিন্তু আবার পোয়েট্রি, এটা কি বলে, নভেল, এই ক্ষেত্রে মনে হয় আলাদা করা যায়। তাহলে হু ইজ দ্য ফাদার অফ মডার্ন পোয়েট্রি, এটা কি বলা? এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আপনি একটু আগে যে ট্রিকটা আমার সঙ্গে খাটালেন, আপনি এই আরেকটা ট্রিক আপনি এখনো কিন্তু খাটালেন। মানে হচ্ছে আপনি আসলে কনফিউজড, আপনি স্টুডেন্ট থেকে কনফিউশন থেকে বের করতে গিয়ে আপনি আমাদের কনফিউজ করছেন। কিন্তু এটা আমরা কনফিউজ হলে তো স্টুডেন্টরা একটা আলোচনা থেকে এটা ভালো কিছু জানতে পারবে, দারুণ কিছু হয়, তাহলে আমাদের কনফিউজ হওয়া থেকে যদি স্টুডেন্ট একটু উপকৃত হয় তাহলে তো ভালোই। হ্যাঁ, অবশ্যই এটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। আর আপনি অনেক হোমওয়ার্ক করেছেন, বোঝা যাচ্ছে, চমৎকার জিনিস। তা আমাদের স্টুডেন্টদের জন্য এটা খুব ফলপ্রসূ ব্যাপার হবে। এবং আপনার ব্যাপারটা হচ্ছে কি, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে লিটারেচারের জন্য আমাদের মডার্ন ফাদারকে আর আমাদের নর্মাল ফাদারকে, এই ব্যাপারটা কিন্তু আমরা স্পেসিফাই আলাদাভাবে করতে পারি। এটা একটা ট্রিক কোয়েশ্চেন এ কারণে যে আমরা জিওফ্রে চসার কিন্তু ওনাকে ফাদার হিসেবে বলার যথেষ্ট কারণ আছে। এর কারণটা হচ্ছে জিওফ্রে চসার মানে উনি হি ইজ দ্য ফার্স্ট হিউমারিস্ট, হি ইজ দ্য ফার্স্ট ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার। এরপরে আপনার আরো মানে পোয়েম আছে, পোয়েট্রি আছে, এই চারটার ফাদার কিন্তু উনি নিরবিচ্ছিন্ন বাবা। এখন সমস্যাটা হচ্ছে আপনি যখন এই প্রশ্নটা করেন যে হু ইজ দ্য মডার্ন ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, এটা হচ্ছে ট্রিক কোয়েশ্চেন। কারণ মডার্ন পোয়েট্রির জন্য কিন্তু কোনো কিছু নেই, মডার্ন পোয়েট্রির ফাদার বলে কোনো ফাদার টাদার কিন্তু নেই। জিওফ্রে চসারকে নিয়ে যে দুটো ট্রিক কোয়েশ্চেন হতে পারে, একটা হচ্ছে এই প্রশ্নটা, সেটা হচ্ছে যে মডার্ন ফাদার অফ পোয়েট্রি কে? মডার্ন ফাদার অফ পোয়েট্রি কিন্তু আলটিমেটলি, এবং মডার্ন বলেন আপনি, ওল্ড বলেন, অথবা আপনি মিডল বলেন, যে ভাবেই বলেন না কেন, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি হচ্ছে জিওফ্রে চসার অলওয়েজ। সেটা তখনকার জন্য ঠিক ছিল, এখনকার জন্য ঠিক আছে। অল টাইম বা মডার্ন টাইম যেভাবে বলি, হ্যাঁ, আপনি ইচ্ছে করলে অল টাইম অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আপনি কিন্তু খুব দ্রুত শেখেন। আপনি কিছুক্ষণ আগে আমি শেক্সপিয়ারের ক্ষেত্রে অল টাইম বলেছিলাম, আপনি এখন অল টাইম লাগিয়ে দিয়েছেন। তো ভালো শিক্ষার্থী, আশা করি আমাদের ছাত্ররা আপনার এই ব্যাপারটা খুব সুন্দর করে নিতে পারবে। তো শেখার ব্যাপারটা তো একটা ব্যাপার হচ্ছে কি, আপনার এখানে আপনি ট্রিক কোয়েশ্চেন, এখানেই ট্রিক যে আপনাকে যখন স্টুডেন্টকে এই প্রশ্নটা করে ফেলা হয়, এমনকি যারা লিটারেচারের স্টুডেন্ট তারাও কিন্তু এটাতে কনফিউজড হয় যে মডার্ন পোয়েট্রির ফাদারটাকে। হ্যাঁ, এটা তো একটা বড় প্রশ্ন, এটা তো আমি কখনো পড়ি নাই। আপনি পড়বেন কোত্থেকে? নাই তো, মডার্ন পোয়েট্রি কোনো ফাদারই নেই। কারণ হচ্ছে মডার্ন বলেন, ওল্ড বলেন, মানে মিডল বলেন, সবার ফাদার হচ্ছে আলটিমেটলি আমাদের জিওফ্রে চসার। তো এটাই হচ্ছে ট্রিক কোয়েশ্চেনটা। আর আরেকটা ব্যাপার জিওফ্রে চসার নিয়ে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জিওফ্রে চসার কিন্তু আপনার ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। তো ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, অথবা আপনি ইচ্ছে করলে এটাকে ন্যাশনাল পোয়েট আমরা অ্যাড করতে যাই, মানে আমাদের দেশে যেমন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ভারতে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, একইভাবে চসার হচ্ছেন ইংল্যান্ডের জাতীয় কবি। না, এখানে কথা আছে। জিওফ্রে চসার, এটা ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে যে আমরা খুব সহজে বলে ফেললাম না, আমাদের হচ্ছে জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর আমাদের ইন্ডিয়ার হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে সমস্যাটা হচ্ছে জিওফ্রে চসার যখন প্রথম লিখেছেন,
উনি মানে এত পাওয়ারফুল একজন রাইটার ছিলেন যে ওনাকে আসলে কোনোভাবে ইগনোর করার কোনো সুযোগ আসলে কারোই ছিল না। তো উনি যখন এসছেন উনি হি ওয়াজ লাইক আ লাইটনিং স্টার, স্কার্টিং স্টার টু দ্য ইংলিশ লিটারেচার। আসার সাথে সাথে উনি যে কাজটি করেছেন সবার ভেতরে ঢুকে গেছেন, এবং উনি ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংলিশ লিটারেচার বলেন অথবা ইংল্যান্ড বলেন, আপনি যাই বলেন না কেন, ফার্স্ট শব্দটা যখন আপনি উল্লেখ করে ফেলবে তখন উনি জেফ্রে চসার হয়ে যাবে। কিন্তু যখনই আপনি বলবেন যে তাহলে সেকেন্ড কে, যেহেতু আমি ফার্স্ট বললাম আপনার অবশ্যই প্রশ্নটা এটা আসবে, তাহলে সেকেন্ড কে? সেকেন্ড হচ্ছে পরবর্তীতে শেক্সপিয়ার যখন আসেন, শেক্সপিয়ার আসার পরে ওনার যেই মানে কাব্য সম্ভার বলেন, উনি তো কবিতাও লিখেছেন, উনি 154 সনেটস লিখেছেন, উনি ন্যারেট পয়েন্ট লিখেছেন 3টি, তারপরে উনি লিখেছেন এমন কিছু উনি 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 যে 37টি উনি প্লে লিখেছেন। এত কিছু লেখার পরে যেটা হয়েছে, শেক্সপিয়ারকে ইগনোর করার কোনো সুযোগ আসলে হিস্টোরিয়ানদের ছিল না। তো তৎকালীন এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট যুক্ত করি। আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী, লেফটিস্ট, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক। জি, তিনি শেক্সপিয়ারকে নিয়ে একটা লেখা লিখেছিলেন, যেটা আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা পাঠ্য ছিল আমাদের বাংলা সাহিত্যের বইয়ে। সেটা হচ্ছে সাম্রাজ্যের চেয়েও বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন কবিকে বলেছেন সাম্রাজ্যের চেয়েও বড়। 1400 ইয়ার্স, 400 বছর শেষ হয়ে গেছে, সারা বিশ্বব্যাপী এখনো শেক্সপিয়ারের জন্মবার্ষিকী জাতীয়ভাবে পালন করা হয় 400 বছর পরেও। হ্যাঁ প্লিজ। কিন্তু আমি আপনাকে উল্টো একটা ব্যাপার বলবো একটু পরে, আপনার কাছে এই ব্যাপারটা খুব মজা লাগবে। সিরাজুল ইসলাম স্যারের এই কথাটার উল্টো একটি কথা আছে। তো আমরা এখানে যেটা বলবো, প্রথম কথা হচ্ছে যে হু ওয়াজ দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, তাহলে বলবো আমরা হচ্ছে জেফ্রে চসার। হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, তাহলে হবে আনসার হবে উইলিয়াম শেক্সপিয়ার। কিন্তু যখন আমি বলবো হু ইজ দ্য ফার্স্ট, তখন হবে আবার জেফ্রে চসার। হু ইজ দ্য সেকেন্ড, উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড দেখেই মাথা খারাপ হয়ে যাওয়ার দরকার নেই। আমি স্টুডেন্টদেরকে একটা কথা বারবার বলি, প্লিজ ডোন্ট গেট এক্সাইটেড। আপনি একটা জায়গায় একটু ভালো করে প্রশ্নটা পড়ুন প্লিজ। প্রশ্নের মধ্যে লক্ষ্য করুন হু ইজ দ্য নাকি হু ওয়াজ দ্য। হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট হলে শেক্সপিয়ার, হু ওয়াজ দ্য বললে কিন্তু হয়ে যাবে হচ্ছে জেফ্রে চসার। এবারে কালের বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। অবশ্যই অবশ্যই, আপনি ছোট্ট একটা এর জন্য ভুল হয়ে যাবে এবং পরে বাসায় এসে মাথা চাপড়ে চাপড়ে মাথার চুল পড়ে যাবে, বাট আনসার আসবে না। এটা বাংলার একটা প্রশ্ন ছিল, বাংলা ব্যাকরণের। বদরুল স্যারও বদরুল স্যারকে আমাদের নেটওয়ার্কে পেয়েছি। বাংলা ব্যাকরণের একটা প্রশ্ন আনসার 2বার আসছিল পরীক্ষায়। মানে বাক্যের অপরিহার্য গুণ কোনগুলো, মানে 3টা গুণ থাকতে হয় একটা বাক্য হতে হলে একটা সেন্টেন্সের। সেখানে একটা শব্দ ছিল আসক্তি। আসক্তি শব্দটা হচ্ছে প্রপার ওয়ার্ডটি হচ্ছে আসক্তি। কিন্তু আমার এক বন্ধু সেটা উত্তর দেয় নাই, কারণ বলে যে এখানে আসক্তি দিয়েছে, আসক্তি তো দেয় না। ঠিক আছে, মানে প্রশ্নটা ভালো করে পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্যার যেটা বললেন ইজ দা ওয়াজ দা, এখানে প্রতিটা পয়েন্ট নিয়ে আসলে আপনাকে যদি খুব ভালোভাবে জানেন তো খুব ভালো, এগুলো কোনো সময় নষ্ট করবেন না। কিন্তু যে প্রশ্নটা আপনার কাছে কিছুটা অপরিচিত মনে হবে, সেটা আপনাকে একটু প্রশ্নটা ভালো করে পড়া এবং অপশন গুলো দেখা। যেমন শুরুতে আমরা যেটা বলেছিলাম জন ডানের কবিতা থেকে, ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। এখানে দেখেন নভেল আছে, ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য আছে, অরিজিনাল রাইটারের নামই নেই, সেখানে আবার অনুবাদকের নাম আছে। এখানে কত ধরনের টুইস্ট করেছে এই প্রশ্নটাতে। আমরা যদি দেখি যে পাবলিক সার্ভিস কমিশনের যারা প্রশ্ন করেছেন তারা সিরিয়াসলি ভেবেচিন্তে প্রশ্নটা করেছেন, তাহলে কিন্তু এখানে ভাবার মতো অনেক বিষয় আছে। আমি একটু বদরুল স্যারের কাছ থেকে একটু জানতে চাই, গ্রামার 20 নম্বর বরাদ্দ। আমরা এখানে একটা প্রশ্ন আমি 2বার বিসিএস পরীক্ষায় দেখেছি, সেটা হচ্ছে what is the correct indirect form of he said you had better see a doctor? এটা হচ্ছে কমন, আমরা স্কুল লাইফেও সম্ভবত এই ধরনের নারেশন পড়ে আসছিলাম। you had better see a doctor, এটার ইনডাইরেক্ট ফর্মটা কি হবে? স্যার কি শুনতে পাচ্ছেন? বদরুল হাসান, এখানে প্রথম হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি মিন করে বা কোন জায়গাটা কোন দিকে ইন্ডিকেট করে। তো আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের কথা চিন্তা করি, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত আমাদের আদেশ, উপদেশ, নিষেধ, পরামর্শ এই জায়গাগুলোকে ইন্ডিকেট করে। তো আমরা যদি আদেশ, উপদেশ, নিষেধের বিষয়গুলো চলে আসলে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাব, তখন কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি নিষেধের বিষয় আসে ওয়ার্ন আসতে পারে, অ্যাডভাইস আসতে পারে। তো এখানে যেহেতু
হেড বেটার কথাটা এসেছে, অতএব এখানে আমরা এটিকে অ্যাডভাইস হিসাবে নিতে পারবো। তো সেই কারণে আপনার যে প্রশ্নটা ছিল, প্রশ্নটাকে আমাকে আরেকবার বলবেন? হ্যাঁ, you had better see a doctor. You had better see a doctor. Yes, yes. You had better see a doctor. তো এখানে সেই ক্ষেত্রে আমি এখানে অ্যাডভাইসটাকে প্রেফার করব, যেহেতু প্রথমত এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ নিষেধ, এখানে উপদেশ দেয়া হয়েছে। তো সেখানে আমি এটাকে প্রেফার করব যে হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর। এই সেন্টেন্সটাকে আমি এখানে প্রেফার করব, হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর, কারণ এখানে হ্যাড বেটার ব্যবহার করা হয়েছে, এটি একটি ইম্পারেটিভ ফর্মের সেন্টেন্স, এবং যখন আমরা উপদেশ অর্থে কোনো ডাইরেক্ট স্পিচ পাবো, তখন আমরা এটাকে যখন ইনডাইরেক্ট করব, আমরা তখন অ্যাডভাইস কথাটি নিতে পারি, এবং যেমন হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর। আর যেখানে এখানে যে বাকিগুলো আছে, সাজেস্টেড, প্রপোজড, এবং এখানে সেন্টেন্স যে অপশন কনস্ট্রাকশন গুলো দেখা যাচ্ছে, সেগুলো থেকে এগুলো কোনোটাই নেওয়া যাবে না। এখানে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ফরম্যাটে এটাকে নেই, তাহলে আমরা অ্যাডভাইসটাই এখানে প্রেফার করব। আর যদি নিষেধাজ্ঞার কোনো বিষয় থাকে, আমরা ওয়ার্নটা নিতে পারবো। যদি নিষেধাজ্ঞার হ্যাড বেটার নোট যদি আসে, তখন আমরা ওয়ার্ন কথাটা ব্যবহার করতে পারবো এখানে ইনডাইরেক্ট করার। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। স্যার হ্যাঁ প্লিজ। হ্যাঁ প্লিজ প্লিজ স্যার। হ্যাঁ, এই প্রশ্নটা তো 42তম বিসিএস এ এসেছে। এখানে প্রশ্ন ছিল হচ্ছে হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। এখন পয়েন্ট হচ্ছে, যখন আমি বলবো ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তখন ইউ হ্যাড বেটার যখন হয়, তুমি বরং ডক্টর দেখাও। এটা আসলে আমরা এটাকে অ্যাডভাইস নিতে পারি। এই প্রশ্ন নিয়ে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, এখন পর্যন্ত যারা আলোচনা করছেন যে হি সেড, সে বলেছে যে তুমি বলতে এখানে কিন্তু বোঝায় হচ্ছে আমাকে, মানে যে ফার্স্ট পার্সনকে। দ্যাট ইজ দ্য প্রবলেম। যখন ফার্স্ট পার্সনকে যখন বলেছে, তো এখানে কিন্তু আনসারটা কোনোভাবেই হি অ্যাডভাইসড হিম আসে না। এটা আনসারটা অবশ্যই হতে হবে হি অ্যাডভাইসড মি। দ্যাটস দ্য প্রবলেম। এখন উত্তরে কিন্তু যে উত্তরটা এখন পর্যন্ত আমাদের বদরুল স্যার যে আনসারটা বলেছে, এটাই হচ্ছে বেস্ট অপশন অফকোর্স। তবে এখানে যে চারটি অপশন আছে, এগুলোর মধ্যে এটাই বেস্ট অপশন। কিন্তু এটার মধ্যে উত্তরটি সঠিক নেই। স্পেশালি যদি আমি বলতে চাই হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তাহলে সেক্ষেত্রে এখানে যে বেস্ট অপশন হচ্ছে আনসার এ, যেটা বদরুল স্যার বলেছে। কিন্তু যদি পিএসসি মানে একটু ভালো করে দেখে, বা যদি ট্রিক কোয়েশ্চেন না হয়ে থাকে, ট্রিক কোয়েশ্চেন হওয়ার সুযোগই নেই, এটা আলটিমেটলি কোনো না কোনোভাবে একটা ভুলই হয়েছে। তো ভুল হওয়ার কারণে এখন অনেকেই বলছে, আমরাও বলছি, বেসিক্যালি যদি গ্রামার তো একটাই হয়, পাঁচটা তো হয় না। ভুল তো ভুল, আর শুদ্ধ শুদ্ধ। তো ওই পার্সপেক্টিভ থেকে হি অ্যাডভাইসড মি টু সি এ ডক্টর, এটা হওয়া উচিত ছিল উত্তরটি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এক্ষেত্রে স্যার যে দুইজন শিক্ষকই কিন্তু খুব যথার্থভাবে ব্যাখ্যাটা করেছেন। আমাদেরকে বলা হয়েছে যে এমসিকিউ মানে হচ্ছে কি বেস্ট অ্যামাং দি অপশনস। যে চারটা গিভেন আনসার আছে, তার মধ্যে বেস্ট উত্তরটি আপনাকে করতে হবে। এখন বেস্ট হতে পারে, ক্লোজেস্ট হতে পারে, যেটাই আমরা বলি না কেন। আবার শাহান স্যার যেটা বলেন, এখানে যদি প্রশ্নটা যদি আরেকটু সতর্কভাবে করা হতো, আরেকটু কেয়ারফুলি যদি প্রশ্নটা করা হতো, তাহলে সেটা হি অ্যাডভাইসড হিম না হয়ে হি অ্যাডভাইসড মি হতো। এটাই হচ্ছে যৌক্তিক। এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা কনফিউশন জোন আছে আমাদের ছাত্রছাত্রী ভাই বোন যারা পরীক্ষার্থী আছেন তাদের শোনার জন্য। আমি আমাদের স্যারদের কাছে আসি। এটা হচ্ছে মোর দেন ডিসকাশন অফ এ কোয়েশ্চেন। সেটা হচ্ছে, পাবলিক সার্ভিস কমিশন কি ভুল করে? পাবলিক সার্ভিস কমিশন পিএসসি যে প্রশ্নটা করে 200, আমি একটু আমাদের স্যারদের সাথে, সম্মানিত স্যারদের সাথে একটু শেয়ার করি, অ্যাজ ওয়েল এজ আমাদের বন্ধুরা যারা শুনছেন তাদের সাথেও একটু শেয়ার করি। আমি জানি না আমাদের আলোচনাটা কোনোভাবে পাবলিক সার্ভিস কমিশনের কেউ ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি শুনছেন কিনা তা আমরা জানি না। যদি ওনারা শুনেন, বিনীতভাবে ওদের কাছেও জানাচ্ছি। আমরা যখন একটা মডেল টেস্ট অর্গানাইজ করি মার্চ ফরওয়ার্ড থেকে, অথবা আমাদের এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে এই সংশ্লিষ্ট, তারা যে প্রশ্নগুলো তৈরি করেন, দেখা যায় 100 মার্কসের বা 200 মার্কসের বিভিন্ন পরীক্ষা হয়। আমি 200 মার্কসের মডেল টেস্টের কথাই বলি। এখানে যদি পান থেকে চুন খসলে দুই একটা প্রশ্ন যদি হয় প্রশ্নে অথবা উত্তর অপশনে যদি একটু এদিক সেদিক হয়, অথবা একেবারে কিছু জিনিস তো বোঝাই যায় এটা প্রশ্ন উত্তর ভুল আসছে, তারা যে আনসার স্ক্রিপ্ট আমাদেরকে দিয়েছে সেখানে ভুল আছে,
তাহলে আমাদের অনেকের ঘন্টার পর ঘন্টা ঘুম নষ্ট হয়ে যায়। আপনারা এটা ভুল লাগিয়েছেন কেন? অনেক ভুল। কি অনেক ভুল? যখন এটা তাকে যখন প্রশ্ন করি বলে 2টা ভুল, 200 এর মধ্যে 2টা ভুল, এটা কি অনেক ভুল? তার মানে আমরা যে পার্সেন্টেজ করছি সেখানে একটা আমাদের গ্যাপ আছে। একটু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা সকলের জন্য বলা, 31st BCS প্রিলিমিনারি এক্সাম, যারা আপনাদের সিনিয়র যারা আছেন তাদের সাথে কথা বলে দেখতে পারেন, বা পরিবারবর্গের কেউ যদি থাকে, আমার যদি ভুল না হয় শাহান স্যারের সাথেও আমার এই বিষয়ে আলোচনা হয়েছিল। 31st BCS এর একটা সেটে 11টি প্রশ্নই উদাও ছিল। একটি সেটে 11টা প্রশ্ন ছিলই না, না প্রশ্ন না উত্তর। পরে বিভিন্ন কারণে ওই সেটে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা গেলেন হাইকোর্টে রিট করলেন, মানে তারা তো এখানে ডিসক্রিমিনেশনের শিকার। রিট করার পর মহামান্য হাইকোর্ট ভুতুড়ে প্রশ্ন সম্বোধন করেছিলেন। একটু খেয়াল করুন, ভুল 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 হতেই পারে। পাবলিক সার্ভিস কমিশন করেছে বলে এখানে যে ভুল হবেই না এটা ভাবার কোনো কারণ নাই। 1। 2 নম্বর হচ্ছে বানানগত যে মিস্টেক, এগুলো কিন্তু অহরহ হয়। 3 নম্বর, আজকে যে প্রশ্নটা দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম, জন ডানের যে উক্তি, এই প্রশ্নটাকে 3-4টা অ্যাঙ্গেল থেকে দেখলেই তাকে ভুল প্রশ্ন বলা যায়। যদি আমরা কনস্ট্রাকটিভ হচ্ছি, আমরা আপনাদেরকে ইনফরমেশন গুলো দিচ্ছি যাতে আপনার চিন্তার পরিধিটা, চিন্তার প্রণালীগুলো একটু প্রসারিত থাকে এবং সেখানে আমরা চিন্তার সুযোগটা থাকে, আপনি বিভিন্নভাবে এটা চিন্তা করতে পারেন। এটা বলার অর্থ হলো পিএসসি প্রশ্নেও ভুল থাকতে পারে। আমি 27 BCS রিটেন পরীক্ষা যখন দিচ্ছিলাম, আমার মনে আছে, আমার কোনো বন্ধু যদি শুনে থাকেন 27 BCS এ প্রায় 30 মিনিট আমরা আনসার স্ক্রিপ্টে হাত দিই নাই। প্রশ্নটা এত ভয়ানক কঠিন ছিল, অপরিচিত ছিল। আমরা পারলে চট্টগ্রাম কলেজে পরীক্ষা দিতাম, পারলে যেন বিদ্রোহ করে এই প্রশ্ন হলো কেন। প্রায় আধা ঘন্টা পর পাবলিক সার্ভিস কমিশনের একজন প্রতিনিধি ছিলেন, তাকে বোধহয় বিভিন্ন আমাদের যারা দায়িত্বে ছিলেন এক্সাম আয়োজনে তার মধ্যে কয়েকজন নিয়ে আসার পরে বললো যে যাদের ইচ্ছে পরীক্ষা দাও, যাদের ইচ্ছে হবে না তারা একটু অপেক্ষা করো, সময় শেষ হলে পরীক্ষার হল থেকে বের হয়ে যাওয়া। অর্থাৎ ইনস্ট্যান্টলি আপনার জন্য কিন্তু নতুন নতুন বিধান করা হবে না। সেখানে আপনাকে সাইকোলজিক্যালি, মেন্টালি, ফিজিক্যালি অনেক রকম প্রিপারেশন কিন্তু 19 মার্চের পরীক্ষার জন্য নিতে হবে। প্রশ্নে ভুল 2-1টা ভুল থাকতেই পারে, উত্তর অপশনে 2-1টা ভুল থাকতেই পারে। এখানে আমি একটু আমাদের বদরুল স্যার এবং শাহান স্যার দুজনের কাছে আমার একটা প্রশ্ন, দুজনকে উত্তরটা করতে হবে। প্রথমে বদরুল স্যার, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় একই প্রশ্নের 2টা সঠিক উত্তর, একটা এ অপশনে আছে, একটা সি অপশনে আছে। আমি কি প্রশ্নটা বুঝাতে পেরেছি বদরুল স্যার? বদরুল স্যার শুনতে পাচ্ছেন? শাহান স্যার, হ্যালো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, অসুবিধা নেই। শাহান স্যার, একটা প্রশ্নের 2টা আনসার মনে করেন, একটা হচ্ছে অপশন এ, একটা অপশন সি তে। উত্তরটা কি হবে? উত্তর কি দিবে নাকি দিবে না, বা উত্তরটা কোনটা সঠিক উত্তর? যেমন আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট বা প্লে রাইটার অফ ইংলিশ লিটারেচার। আমরা ধরেন বিতর্ক বাদ দিয়ে ধরে নিলাম যে আমাদের গ্রেটেস্ট বা অল টাইম বলেছেন আমি শেক্সপিয়ার। এ তো শেক্সপিয়ার আছে, সি তো শেক্সপিয়ার আছে। যারা শুনছেন একটু খেয়াল করেন, আমাদের দর্শক শ্রোতারা, এরকম কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন কখনো কখনো হয়েছে। 28তম BCS এরকম 2টা প্রশ্ন হয়েছিল। প্লিজ শাহান স্যার, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা কি করতে পারে, পরীক্ষার্থীরা কি করতে পারে উত্তর দাগানোর ক্ষেত্রে? হ্যাঁ, আপনি লক্ষ্য করবেন আমার কাছে আমি একটু ঢুকলাম, লাইব্রেরি ঢুকলাম টেলিকাস্টে, ওখানে মোহাম্মদ আলাউদ্দিন একটা প্রশ্ন করেছে, স্যার প্রশ্নের সঠিক উত্তর না থাকলে তাই স্কিপ করবো নাকি একটা অপশন দিব? এটার সাথে আপনার টাকা মিলিয়ে দিই উত্তরটা। জি জি জি, দুটোকে মিলিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই উত্তর নিয়ে দুবার কথা বলতে হবে না। এক হচ্ছে আপনার দুটো উত্তর আছে, আপনাদের দুটো উত্তর আছে, এ তেও আছে, সি তেও আছে। সাপোজ উনি বলেন হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম, তো অল টাইম বা হু ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট এটাই আছে। উত্তরে আছে, এ তে আছে শেক্সপিয়ার আর সি তে আছে উইলিয়াম শেক্সপিয়ার। জি, তো এর ধরনের উত্তর থাকলে আপনি কি করবেন? এই ধরনের যদি উত্তর থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অপশন হচ্ছে এমন, পুরো নাম যেখানে আছে সেটা হবে আপনার জন্য উত্তর। উইলিয়াম শেক্সপিয়ার এবং শেক্সপিয়ার দুটার মধ্যে আপনাকে অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ারটাকে ফর্মাল উত্তর হিসেবে আপনাকে নিতে হবে। শেক্সপিয়ার বলে 5 জন হতে পারে, বাট উইলিয়াম শেক্সপিয়ার একজনই আছে। ওনার জন্য আপনাকে বা ডাব্লিউ শেক্সপিয়ার হতে হবে আপনাকে, বা যদি উত্তর এমন থাকে ডাব্লিউ শেক্সপিয়ার আর একটা যদি থাকে উইলিয়াম শেক্সপিয়ার, তাহলে আপনাকে অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ার উত্তর নিতে হবে। 1 নম্বর পয়েন্ট, এটার জন্য কোনো দ্বিমত হবে না, এটাই উত্তর হবে। কিন্তু যদি এমন হয়ে থাকে যে আমাদের উত্তর এটাও যেটা, সিটাও সেটা, দুটোই একই রকম উত্তর বা সামহাও দুটোই সঠিক উত্তর, তাহলে আপনি কি করবেন?
সেক্ষেত্রে আপনি যেটি করবেন সেটা হচ্ছে দুটো যদি উত্তর থাকে, আপনি অবশ্যই আপনাকে ফার্স্ট চয়েসটা আপনাকে উত্তর দিতে হবে। ফার্স্ট চয়েস উত্তর দিলে, এখন এই ধরনের ক্ষেত্রে একবার আমরা একটা ডিসকাশন করেছিলাম, একজন বিখ্যাত বিশেষ মহারথী ছিল আমাদের, আলাউদ্দিন ভুঁইয়া স্যার নামে একজন স্যার আছেন আমাদের, আমাদের বড় ভাই, আমাদের মোস্তাফিজুল্লাহ স্যারের ফ্রেন্ড বটে। তো আমরা এবার একটা ডিসকাশন করছিলাম, এই ধরনের ডিসকাশনের মধ্যেও খুব মজার একটা জিনিস আমরা পেয়েছিলাম। এখানে বললে আমরা যদি উত্তরটা এ দিই, তাহলে সেক্ষেত্রে সি কি দোষ করেছে, এই প্রশ্নটা কিন্তু এসেছিল তখন। এবং আমরা যখনই ধরে কোনো ব্যাপার নিয়ে আলোচনা করি, সামহাও আমাদের তখন, আমার মনে পড়ছে আমাদের স্যারও ছিলেন, ওবায়দুল্লাহ স্যারও ছিলেন আমাদের সাথে। তো তখন তাহলে সি কি উত্তর, কি দোষ করেছে, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি তাহলে সি উত্তর দাও, তাহলে এ কি দোষ করেছে। এই ধরনের উত্তরের ক্ষেত্রে আমরা বলি যে তাহলে আমার কাছে যদি একটা চকলেট থাকে, দুটো বাচ্চা যদি আমার কাছে খুঁজতে আসে, তাহলে সেক্ষেত্রে আমি কাকে দিব উত্তরটা? অবশ্যই আমরা প্রথম যে আসবে তাকে দিব, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। শাহান স্যার, ইন্টারেস্টিংলি একটু বলি, আমাদের জিহান আফরিন নামের একজন লিখেছেন, বেলি বিসিএস এর সিজারিয়ান বানানটা এ এন্ড বি দুইটাতেই একই ছিল, সেক্ষেত্রে কি হবে? মানে আমরা যেটা আলোচনা করছিলাম, মানে 42 বিসিএস এটা। জি জি, প্লিজ গো অন। হ্যাঁ, একদম সেম আনসারটাই এখানে আছে। এখন এরকম শুধু এটা নয়, আমাদের জিহান আফরিনের জন্য বলছি, এরকম অনেকগুলো মানে আমাদের অপশন আছে যেগুলোর মধ্যে আমরা মানে বিশেষ করে মেডিকেল টার্মের ক্ষেত্রে অনেকগুলো বানান আছে, ঠিক আছে? তো সেই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমরা এভাবেই জাজ করবো। সেটা হচ্ছে আপনাকে ফার্স্ট উত্তরটা দিতে হবে। কিন্তু যদি এমন হয়, যেটা আমরা এইমাত্র কথা বললাম, যে আমাদের বদরুল হাসান স্যার যে উত্তরটা দিলেন, আমি যেটা বললাম যেটা আসলে ভুল আছে, তো এই ধরনের ক্ষেত্রে আপনি কি করবেন? তখন সেক্ষেত্রে আপনার জন্য করার যে ব্যাপারটি রয়েছে, আপনার জন্য যৌক্তিক যে রিজনটা আছে, সেটা হচ্ছে ধরুন ক্লোজেস্ট যেটি আছে, বেস্ট চয়েস, সেটা হচ্ছে উত্তরটা এ। কিন্তু যদি এমন হয় যে উত্তরটা কোনোভাবে নেওয়া যাচ্ছে না, বাট ভুল, বাট ক্লোজ, কিন্তু এটা ভুল, তাহলে সেটা আপনি এটা মাথায় রাখবেন। বিসিএস এর, পিএসসি এই যে সংস্থাটি রয়েছে, তারা এটা খুব ভালো করে জানেন কোনটা ভুল হয়। মোস্ট অফ দ্য কেসেস তারা ওই প্রশ্নটা পুরোটাই বাদ দিতে পারে। এটা ওনাদের কাছে আছে, এই রাইটটা ওনাদের কাছে আছে, পুরো প্রশ্ন ওরা বাদ দিতে পারে। কিন্তু যদি বাদ না দেয়, যদি উনি আপনাকে জাজ করতে যায় যে আপনাকে একটা আনসার দিতে হবে, কারণ হচ্ছে আপনি এই চারটার মধ্যে কোনটাকে আপনার যৌক্তিক মনে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার জন্য ফার্স্ট চয়েসটা কিন্তু আপনাকে দিতে হবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। এখন যদি আরেকটা ব্যাপার এরকম হয় যে আমি কোনো উত্তরই পাচ্ছি না, আশেপাশে কোনো উত্তর নাই, এমন একটি উত্তর দিয়েছে কোনো আশেপাশে উত্তর নেই, এটা গ্রামাটিক্যালি কোনো মানে এটা কোনো এক্সপ্রেশনে কোনোটাতে মধ্যে, তাহলে আমি কি করব? তাহলে কিন্তু প্লিজ জোর জবরদস্তি করবেন না, কোয়েশ্চেন নিয়ে উত্তর নিয়ে জোর জবরদস্তি করা যাবে না, কেস হয়ে যাবে। সো যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু স্কিপ ইট। আপনাকে তখন স্কিপ করতে হবে, কারণ অযোগ্য কাউকে এম্পাওয়ার করাটা একটা অযোগ্যতা। বদরুল স্যারের কি পরামর্শ এই ক্ষেত্রে? জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, প্লিজ। আচ্ছা, আমি একটু পেছনের দিকে যেতে চাচ্ছিলাম। সেটা হলো, আমরা ন্যারেশনের যে বিষয়টা নিয়ে শাহান স্যার একটা ব্যাখ্যা দিয়েছেন। তো এখানে একটু আমি আমাদের যে মার্চ ফরওয়ার্ডের টেক্সট আছে, সেখানে কিন্তু একটা রেফারেন্স আছে। রেফারেন্সটা একটু আমি মেনশন করতে চাচ্ছি। সেটা হলো যে রিপোর্টেড স্পিচের কর্তাটি যদি সেকেন্ড পারসন হয়, অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে যিনি সাবজেক্ট তিনি যদি সেকেন্ড পারসন হন, এবং বাইরে যদি অবজেক্ট না থাকে, যেমন আমাদের প্রথম অংশে ইনভার্টেড কমার বাইরের অংশে কিন্তু অবজেক্ট নেই, যেটা শাহান স্যার বলছিলেন যে মি হওয়া আই হওয়া উচিত। তো এখানে লিখেছে তবে উক্ত কর্তাকে পরিবর্তন করে থার্ড পারসন করা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যদি ওটা না থাকে সেক্ষেত্রে উক্ত কর্তাকে পরিবর্তন করে থার্ড পারসন করা হয়। এখানে একটা রুল কিন্তু আমাদের বইতে দেওয়া আছে। তো এই রুল, এটা যদি এই রুলটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, তাহলে সেই অনুযায়ী কিন্তু উত্তরটা, কোশ্চেনের উত্তরটা সঠিক দেওয়া আছে। এবং এই প্রশ্নটা কিন্তু শাহান স্যার যেটা উত্তর করেছে, ইন এ সেন্স উত্তর কিন্তু সেটাই আসে মাথায়। কিন্তু এখানে যে যুক্তিটা দিয়েছে, আমি জানি না এটা কোন যুক্তিতে এটা সঠিক, কিন্তু এটা যেহেতু একটা রুল এসেছে, তার মানে এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে ইনভার্টেড কমার বাইরে যদি অবজেক্ট না থাকে, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটাকে তখন ইনডাইরেক্ট করার সময় থার্ড পারসন করে ফেলতে হবে। এটা একটা রুল। এবং আমি এই ক্লাসটা যখন নেই, আমাদের কিছু লার্নারও কিন্তু এই রেফারেন্সটা ব্যবহার করেছে সেখানে। আমি তাদেরকে যখন এটা করতে দিলাম, আমি চিন্তা করলাম যে তারা কি লেখে দেখি, তারা কিন্তু এটাকে হি করেছে। তো
তো এখন এটা একটু আমার মনে হয় এটা একটু না না গবেষণার স্যার, না বিষয় হতে স্যার, পারে। না ওই বদরুল স্যার এটা শাহান স্যার একটা কথা বলে দিয়েছে, মানে among these জি 4 given answer clue, যে 4টা দেওয়া হয়েছে এই 4টার মধ্যে আপনি যেটা বলছেন সেটাই সঠিক উত্তর। যে এই ধরনের একটা প্রশ্ন অনেক কনফিউশন তেল আছে কিন্তু। কিন্তু জেনারেল সেন্সে কিন্তু হিটা আসে না, জেনারেল সেন্স কিন্তু হিটাকে অ্যালাউ করে না। আমার সেন্সও কিন্তু এখানে হিটাকে অ্যালাউ করছে না। কিন্তু এখানে যে সূত্রটা দেওয়া হয়েছে সেই সূত্র অনুযায়ী কিন্তু আমাকে হি লিখতে হচ্ছে, সেই প্রশ্নটাই করলাম আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় এখানে এক্ষেত্রে আমাদের যারা শুনছেন তারা দুইটার উত্তরের ব্যাখ্যার যে একটা সামান্য ডিফারেন্সনেস এটা সম্পর্কে অবগত আছেন। আমাদের আরো কিছু ইস্যু আছে, সময়ের ব্যাপার আছে, সেজন্য আমি ফার্দার আর কিছু প্রশ্ন আছে সেগুলো নিয়ে একটু অগ্রসর হতে চাই। যেমন আমাদের শাহান স্যার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যদি আমাদের উত্তর বদরুল স্যার এটা নিয়ে আপনি কিছু বলবেন? অপশন এ এবং অপশন সি দুটোতে যদি সঠিক উত্তর থাকে সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? এ দাগাবে না সি দাগাবে নাকি কোনোটাই দাগাবে না? আপনার পরামর্শ কি? স্যার আজকে খুব কষ্টে আছে, ওনার স্যারের নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে। কষ্টে থাকলেও কিন্তু মুখের হাসিটা কিন্তু কষ্টের না। হ্যাঁ যারা কাজ করতেছেন তারা আমার মনে হয় এই বিষয়টাতে খুবই সচেতন আছেন তারা, এই ধরনের বলে মনে হচ্ছে। আরেকটা বিষয় স্যারকে একটু প্রশ্ন করি, আমাদের একজন স্টুডেন্ট প্রশ্ন করেছেন, ক্যান্ডিডেট সম্ভবত, সে মিট এন্ড লিসেন এই দুইটার মধ্যে পার্থক্য কি একটু সংক্ষেপে বলবেন? মিথ এন্ড লিজেন্ডের ব্যাপারটা হচ্ছে আপনার এটা খুব সহজ একটা ব্যাখ্যা আছে, খুব সহজ একটা ব্যাখ্যা আছে। মিথ হচ্ছে আমরা যেটা আগে হয়ে গিয়েছে, অনেক আগে হয়ে গিয়েছে এবং সেটার কোনো পৌরাণিক, আমরা পৌরাণিক যে ইতিহাসগুলো রয়েছে সেগুলোকে আমরা সাধারণত মিথ বলে থাকি। আর লেজেন্ডের ব্যাপারটা হচ্ছে এরকম যে এবং মিথিক্যাল যে ইয়েগুলো রয়েছে সেগুলো কিন্তু বেসটা মানে সত্যিকার একটা রয়েছে কি হয় না, এটা কিন্তু বেসটা কিন্তু স্ট্রং। এটা মোস্ট অফ দ্য কেসেস এটা কিন্তু যৌক্তিকতা নেই, অযৌক্তিক। লেজেন্ডের ব্যাপারটা যেটা হয়েছে, আমরা এরপরে মিথের পরে যে কাহিনীগুলো শুরু হয়েছে মোস্ট অফ দ্য কেসেস যেগুলোর মধ্যে সত্যতা আছে বলে আমরা ধরে নিই, সত্যতা আছে বলে আমরা ধরে নিই বা সত্যতা আছে বলে আমরা বিশ্বাস করি, কিন্তু সত্য হয়েছে কিনা আমরা শিওর না, এমন কোনো কিছু এবং যেটা বাস্তবতার সাথে মিল আছে, এই জায়গাগুলোতে আমরা এটাকে সাধারণত লেজেন্ড ইউজ করি। আচ্ছা আচ্ছা। আর একই ক্ষেত্রে একটা আমরা প্রায় একটা জিনিস দেখি, সেটা হচ্ছে সিমিলি আর একটা হচ্ছে মেটাফোর, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং সিমিলি মেটাফোর নিয়ে কিন্তু আমাদের বিসিএস অলরেডি 2বার প্রশ্ন এসেছে। তো এখানে দুবার প্রশ্ন এসেছে এবং মজার বিষয় হচ্ছে যেগুলো খুব কমন কোয়েশ্চেন, বিসিএস এ কিন্তু কিছু কমন কোয়েশ্চেন আছে এবং আমরা বলি এটাকে স্ট্রিং কোয়েশ্চেন মানে বা চেইন কোয়েশ্চেন। এই চেইন কোয়েশ্চেন গুলো কিন্তু বারবার আসবে এবং সিমিলি মেটাফোর নিয়ে কিন্তু আপনারা আবার প্রশ্ন পাবেন। আপনারা মনে রাখবেন আগামী 3টা বিসিএস এর মধ্যে আবার ক্লাইম্যাক্স শব্দটা আপনি পাবেন। আমরা মোটামুটি এটা বোঝা যায়। সিমিলি মেটাফোর নিয়ে আপনি আগামী 3টা প্রশ্নের মধ্যে অবশ্যই সিমিলি মেটাফোর আপনি আবার পাচ্ছেন। এখন কথা হচ্ছে হয়তোবা একটু চেঞ্জ হয়ে যাবে, একটু প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। যেমনটি আপনার ওই যে আপনার ইয়ার যেটা রয়েছে, আমরা ফার্স্ট যে কোয়েশ্চেনটা দিয়ে শুরু করেছি, জন ডানের যেই ইয়েটা দিয়ে শুরু করেছি, দয়া তোর মুখ বন্ধ কর, আমাদের শেষের কবিতা যেটা দিয়েছে, এই প্রশ্নগুলোর মতো যেগুলো খুবই কমন প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো তার চেহারা চেঞ্জ করে ফেলে। ঠিক তেমনি সিমিলি মেটাফোরের ক্ষেত্রে আপনার ব্যাপারটা এভাবেই হয়। সিমিলি মেটাফোরের ক্ষেত্রে আমি আপনাকে বলি, যদি সামহাও আমি সিম্পল একটা এক্সাম্পল দিই, আমি যদি বলি যে ইউ আর লাইক মাই ব্রাদার, তাহলে এটার উত্তরটা অনেকেই আমাকে বলবে। সামহাও আমি যদি আমাদের স্যারকে বলি উবায়েদ স্যার ইজ লাইক মাই ব্রাদার, যদি আমি এই কথাটা বলি, সবাই একসাথে আমাকে উত্তরটি দেবে যে, সবাই এটাই উত্তর দেয়, আমি সবাইকে এটাই দেখেছি যে ওরা এটা বলে এটা হচ্ছে সিমিলি, কারণ হচ্ছে এখানে লাইক অথবা অ্যাজ আছে, এটা আমি উত্তরটা পাই। স্যার আপনি ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে দেখেন, ভুলটা কোথায় হয় আপনাকে মনে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি তাহলে এটা তো সিমিলি বললাম, সিমিলি হলে কি থাকে, মানে লাইক অথবা অ্যাজ থাকে, মোস্টলি এই লাইক অথবা অ্যাজই থাকে, আরো আছে সাচও থাকতে পারে, বাট লাইক অথবা অ্যাজ পর্যন্ত গিয়ে আমরা থামলাম। কিন্তু যদি আমি এটাকে বলি ইউ আর মাই ব্রাদার, তাহলে সেক্ষেত্রে আমি লাইক অথবা অ্যাজ ছাড়া দুটো কম্পারিজন করলাম, দুজন মানুষের মধ্যে সম্পর্ক যুক্ত করলাম, তাহলে সেক্ষেত্রে এটা হবার কথা মেটাফোর। কিন্তু আনফর্চুনেটলি এটা মেটাফোরও না, এটা সিমিলিও না। ওয়াই? এই জায়গায় একটা ছোট্ট একটা খটকা আছে। আমি সামহাও বলি এটা রানা ইজ এ টাইগার, তাহলে এটা হবে একটা মেটাফোর। রানা ইজ লাইক এ টাইগার, এটা হবে একটা সিমিলি।
আপনাকে এই জায়গার মধ্যে সিমিলি এবং মেটাফর আমি নিয়ে আসলাম, কিন্তু আমি যখন ওবায়দ স্যারের সাথে কথাটা বললাম তখন কিন্তু সিমিলি মেটাফর আসেনি। কেন? মাথায় রাখবেন, সিমিলি এবং মেটাফর হচ্ছে এক ধরনের কম্প্যারিজন, বাট এই কম্প্যারিজনটা হচ্ছে টোটালি দুটো ভিন্ন জিনিসের মধ্যে, ভিন্ন প্রজাতির মধ্যে কম্প্যারিজন। আরেকবার শুনে নেবেন সবাই, দুটো ভিন্ন প্রজাতির জিনিসের মধ্যে যখন কম্প্যারিজন হবে তখন ওই কম্প্যারিজনটা যদি লাইক অথবা অ্যাজ থাকে তখন সেটা হবে সিমিলি। আর যদি লাইক অথবা অ্যাজ না থেকে ডিরেক্ট বলা হয় তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে মেটাফর। এবার যদি আমি এটাকে বলি হি ইজ এ টাইগার, ডিরেক্ট বললাম, লাইক অথবা অ্যাজ নেই। এখন হি কে, সে একজন ব্যক্তি। টাইগারকে, টাইগার একটা আলাদা প্রজাতি, সেটা ছিল কি, একটা বাঘ। সেক্ষেত্রে এটা কি হলো, দুটো ভিন্ন প্রজাতির জিনিসের মধ্যে কম্প্যারিজন হলো এবং সেখানে আমি লাইক অথবা অ্যাজ দিলাম, সেক্ষেত্রে এটা হলো হচ্ছে মেটাফর, সিমিলি। যখন আমি লাইক অথবা অ্যাজ ছাড়া ডিরেক্ট বললাম রনি ইজ এ টাইগার, তখন সেক্ষেত্রে লাইক অথবা অ্যাজ ছাড়া দুটো জিনিসকে আমি, কোথায় রনি আর কোথায় টাইগার, দুটো জিনিসকে আমি একটা করে ফেললাম। এটাকে রূপক বাংলায় বলি আমরা, ওটাকে আমরা বলি মেটাফর। বাঘা সিদ্দিকী, জি জি, হ্যাঁ, বাঘা সিদ্দিকী ইজ এ কাইন্ড অফ, ইয়েস ইয়েস ইয়েস, বাঘা সিদ্দিকী হচ্ছে আপনার জন্য হচ্ছে একটা মেটাফরিক্যাল ইউজ, ঠিক আছে? বাঘের মতো সিদ্দিকী যখন আমি বলবো তখন সেক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে সিমিলি। কথা বুঝতে পেরেছি? বাঘের মতো সিদ্দিকী হলে সিমিলি, আর যখনই আমি বলবো যে বাঘা সিদ্দিকী তখন এটা হয়ে যাবে হচ্ছে মেটাফর। এখানে একটু একটু বলি, আমরা যখন একটা নাটক দেখি বা চলচ্চিত্র দৃশ্য দেখি পর্দায়, ক্লাইম্যাক্সটা কখন জমে ওঠে এটা নিয়ে দেখলাম দুইটা বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়েছে, 35 এবং 36। দেখেন পর পর দুইটা বিসিএস পরীক্ষা, এখানে একটা আমাদের জন্য ক্লু আছে। গত বিসিএস পরীক্ষা এসেছে 42 অথবা 41, এটা 43 কি 41-এ আসবে না বা 43-এ আসবে না এমন কোনো কথা নাই। এই প্রশ্নটা কিন্তু পরপর দুইবার হয়েছে। তো ক্লাইম্যাক্সটা আসলে কখন জমে? কোনো বইতে এটার এক্সপ্লেনেশন আছে হচ্ছে ক্লাইম্যাক্স জমে হচ্ছে কাহিনীর একেবারে শুরুতেই, যেটা আমরা অনেকটা দেখি হচ্ছে ইউটিউবের বিভিন্ন চ্যানেলে দেখি, শুরুতে একেবারে খুব চম্বুক একটা অংশ দিয়ে তারপর বলে যে না টেনে গ্যাপ না দিয়ে দেখতে থাকুন, লাস্ট শেষ পর্যন্ত দেখুন। আরেকটা হচ্ছে অ্যাট দি এন্ড, কাহিনীর শেষে, নাটকের শেষে ক্লাইম্যাক্সটা আসলে কখন জমে একটু দেখে করতেন। আচ্ছা, এই প্রশ্নটি আপনি খুব চমৎকার একটা ব্যাপার বলেছেন, এটা আসলে আমরা মিস করতাম। মানে আপনি একটা এই কথাগুলো বলে আসলে খুব ভালো করছেন স্টুডেন্টদেরকে। আমরা হয়তো সব জায়গায় কথাগুলো ধরতে পারি না বা সামহাউ টাচ করতে পারি না, কিন্তু এই জায়গাগুলো ধরাটা খুব ইম্পর্টেন্ট। আমার ছাত্র বন্ধু বান্ধব যারা আছেন তারা কিন্তু এই ব্যাপারটা, মানে আসলে ম্যান পাওয়ার তারাই যারা প্রতিটা জায়গায় শেখাতে পারে। আমাদের স্যারদের কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে, আমাদের ওবায়দ স্যারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো এই জিনিসগুলো হচ্ছে কারণ কি, কারণ হচ্ছে আমরা এই পথ দিয়ে হেঁটে আসছে, এই কারণে আসলে আমরা মানে একটা ভালো, উই আর ইন গুড হ্যান্ড এটা বলতে পারি আমরা। যেমন আপনি যে পয়েন্টটা এখন নিয়ে কথা বললেন, এই পয়েন্টটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। মোস্ট অফ দ্য কেসেস আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা ব্যাপার দেখা যায়, বা আমরা যারা ক্যান্ডিডেটস যারা আছি তাদের মধ্যে এই ব্যাপারটা আমরা ফলো করতে দেখি যে গতবার যেটি আসছে সেটি মনে হয় এবার আমরা না পড়লেও চলবে। বিসিএস এর লিটারেচারের পার্টটা অ্যাটলিস্ট এই ধারণাটা ভেঙে দিয়েছে। এরকম কমপক্ষে 3টি প্রশ্ন রয়েছে, যে 3টি প্রশ্ন পরপর এসছে, তার মধ্যে ইউফেমিজম একটা, আপনার থমাস গ্রেকে নিয়ে একটি প্রশ্ন আছে, ইলিজিবিলিটি ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, এবং আপনি এখন যেটা বললেন সেটা আপনি এই যেটাকে বললেন ক্লাইম্যাক্স নিয়ে আসছে, এবং আরেকটা যেটা আমরা কিছুক্ষণ আগে কথা বললাম সেটা হোল্ড ইউর টাং লেট মি লাভ, সেটা সো ফর গডস সেক হোল্ড ইউর টাং লেট মি লাভ, এটা হচ্ছে সেম। তো তার মানে হচ্ছে আমরা একটা ছোট্ট শিক্ষা পাচ্ছি এখানে, সেটা হচ্ছে কি, আপনি লিটারেচার প্রশ্ন, অ্যাটলিস্ট লিটারেচার প্রশ্ন রিপিট হয়। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেগুলো আছে আপনাকে সেগুলো ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে, এবং শুধু ঠোঁটস্থ মুখস্থ করলেই চলবে না। আমাদের বিসিএস অ্যানালাইসিস যে বইটি আছে, সেই বিসিএস অ্যানালাইসিস বইয়ের মধ্যে দেখবেন আপনি একটি প্রশ্নের সঙ্গে কয়েকটি প্রশ্নের এক্সপ্লেনেশন থাকে, ওই এক্সপ্লেনেশনটা আপনাকে পড়তে হবে। যদি প্রশ্নটি পড়েন তাহলে সেক্ষেত্রে যেটি হবে, এটার পাশাপাশি প্রশ্ন, যে রিলেটেড প্রশ্ন যেগুলো আছে সেগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদেরকে নজরে রাখতে হবে, সেটা হচ্ছে কি, আমাদের রিলেটেড প্রশ্নগুলো ফলো করতে হবে। আগের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদেরকে চমৎকার করে দেখতে হবে। আচ্ছা, এবার আমি আপনার যে মূল প্রশ্ন ছিল সেই প্রশ্নতে ফিরে আসছি। এই প্রশ্নের মধ্যে ক্লাইম্যাক্সটি কখন ঘটে, ক্লাইম্যাক্সটি কখন ঘটে সেটি আপনার কি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লটে হয় নাকি অ্যাট দ্য হেইট অফ দ্য প্লট হয়, এটা নিয়ে আমরা প্রায় একটা প্রশ্ন পাই। এবং এটা নিয়ে, এই প্রশ্নটা নিয়ে আমরা যখনই ডিসকাশন করতে যাই তখন সেক্ষেত্রে আমি বেশি কথা না বলি, এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনারা দেখবেন
অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লট মানে হচ্ছে কি, মাঝে মাঝে ধরেন যদি 4টা অ্যাক্ট থাকে বা 5টা অ্যাক্ট যদি থাকে কোনো একটা প্লেতে, এমনও হতে দেখেছি আমরা যে লাস্ট অ্যাক্টের আগের অ্যাক্টের মধ্যে ক্লাইম্যাক্স হয়ে গিয়েছে। ধরুন হিরো আপনার হিরো ভিলেনকে মেরেই ফেলেছে অথবা সামহাও পরাজিত করে ফেলেছে, তারপরে হিরো এই পরাজিত হওয়ার পরে হিরোর কাছে এসে সে আপনার পরাজয়ের ব্যাপারটা স্বীকার করে নিচ্ছে অথবা মাপ চেয়ে নিচ্ছে। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমরা বিভিন্ন ইয়েতে দেখেছি। এমন একটা এক্সাম্পল হচ্ছে আপনার খুব সহজে বলতে পারি হচ্ছে আপনার আলেকজান্ডার পোপের আপনার রেপ অফ দ্য লকটা। রেপ অফ দ্য লকের যখন আমরা দেখেছি, যে জায়গার মধ্যে আমরা দেখেছি ব্যারন এবং আপনার বেলিন্ডা মারামারি করেছে, মারামারি করে ওদের মানে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে তারা একটা সুদনেস তাদের মধ্যে চলে আসছে, তারপরও কিন্তু দেখা গেছে আর একটা বড় একটা আমরা দেখেছি। তার মানে হচ্ছে সবসময় যে আপনার এট দ্য এন্ড অফ দ্য প্লট হবে ক্লাইম্যাক্স, তা কিন্তু নয়। তাহলে কোথায় হবে? তাহলে হবে ওই জায়গায় যখন প্লটের সর্বোচ্চ একটি জায়গায় পৌঁছে যাবে, যেখানে আপনার ক্লাইম্যাক্স মানে কি সেন্টিমেন্টাল একটা জায়গা চলে আসবে, ওখানে আপনার মেলোড্রামাটিক একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে। এবং এই ড্রামাটিক অ্যাটমসফিয়ারটা যেখানে ক্রিয়েট হবে সেটা হচ্ছে এট দ্য হেইট অফ দ্য প্লট। ওই এট দ্য হেইট অফ দ্য প্লট আপনার, আপনি যে কথাটা এইমাত্র কিছুক্ষণ আগে বললেন যে আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আমরা জিনিসগুলো দেখি ক্লাইম্যাক্সের শুরুর দিকে হয়ে যায়, এরকম অনেক জায়গা আছে মাঝখানেও হয় এবং পরবর্তী দেখা যায় যে শেষের দিকে সাধারণত একটা মরাল থাকে। ওই মরালটা থেকে আমরা কিছু শিখতে পারি। তো হেইটটা কোথায় থাকে? হেইটটা মাঝখানেও থাকতে পারে, মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় শেষের দিকে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে শেষের দিকে থাকে, কিন্তু এটি মাঝখানেও থাকতে পারে বা শেষের একটু আগেও থাকতে পারে। তো এই কারণে আমি যদি বলি এট দ্য এন্ড অফ দ্য প্লট, তাহলে সেক্ষেত্রে এটা আসলে ইট উইল নট বি গুড আনসার। বেটার আনসার হচ্ছে এট দ্য হেইট অফ দ্য প্লট, যেখানে আপনার খুব মেলোড্রামাটিক অ্যাটমসফিয়ারটা থাকে। আমরা যখন একদম চমৎকার একটা জায়গায় থাকে, মানে সবাই অস্থির হয়ে থাকে এবার কি করছে এই জিনিসটা থাকে, সেই জায়গায় আমরা বলি এট দ্য হেইট অফ দ্য প্লট, সর্বোচ্চ পর্যায়ে, যেটাকে ক্লাইম্যাক্স বলে। আর ক্লাইম্যাক্স নামটার মধ্যেই হেইট শব্দটা আছে। ম্যাক্স মানে সর্বোচ্চ, ক্লাই মানে হচ্ছে হেলান দিয়ে থাকা, ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ, মানে যেখানে সর্বোচ্চ পর্যায়ে কাহিনীটা হেলান দেয় সেটাই হচ্ছে আপনার ক্লাইম্যাক্স। তো এই জন্য বলি সর্বোচ্চ পর্যায়ে মানে হচ্ছে হেইট, এট দ্য হেইট অফ দ্য প্লট। আমি নামের মধ্যেই আছে, আপনার আনসারটা হবে হেইট। আচ্ছা আচ্ছা, একটু বিষয় জানা ছিল, সেটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন একাধিকবার বিসিএসও তো এসেছে, পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নে আমরা যদি গত 15-20 বছরের প্রশ্নগুলো দেখি, এই প্রশ্নটা 8 to 10 টাইমস আমার চোখে পড়েছে, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। সেটা হচ্ছে জন মিল্টনের একটা এপিক আছে, প্যারাডাইস লস্ট, রাইট? জি জি। প্যারাডাইস লস্টের শিক্ষাটা আসলে কি? এটা হচ্ছে ম্যান টু গড নাকি গড টু ম্যান? মানে লেসনটা কাকে দেওয়া? Yes, justify the ways of God to man. Justify the ways of God to man. এটি তো সঠিক উত্তর, রাইট? জি। এটা তো হচ্ছে আমাদের জন মিল্টন কোরআনে বর্ণিত আদম হাওয়ার ঘটনা অবলম্বনে দ্য প্যারাডাইস লস্ট এটা লিখেছিলেন, এবং সেখানে হচ্ছে তাদের একটা ভুলের জন্য তাদেরকে এই মাটিতে, আমাদের যে পৃথিবী আমরা যেটা বলছি ধরার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। একটা সময় গিয়ে আবার তারা মার্সি পেয়েছিলেন লর্ডের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে মার্সি পেয়েছিলেন। সুতরাং এটা হচ্ছে জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান, রাইট? এখানে কোনো কনফিউশনের কোনো সুযোগ নাই। আর বিশেষ করে যারা পড়েছেন তাদের কাছে আমার মনে হয় একটা ব্যাপার একটু, স্যার শুনছেন আপনি? হ্যাঁ, প্লিজ। এখানে টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান এর মধ্যে আপনি যদি সামহাউ আমার যারা ছাত্র বন্ধুরা আমাদের অ্যাকচুয়ালি বিসিএস এর জন্য 10 দিন পরে যারা এই পরীক্ষা অ্যাটেন্ড করতে চাইছে তাদের জন্য একটু ছোট্ট করে বলে রাখি, আপনারা একটু নজর দেবেন যে গডের জায়গায় গডস আছে কিনা, ম্যানের জায়গায় মেন আছে কিনা। তো জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, মেন না, এমইএন না। কিন্তু খুব ট্রিক কোয়েশ্চেন আছে, পিএসসি এর একটা কোয়েশ্চেনের মধ্যে তারা মেন দিয়েছে একটা, তো একটা দিয়েছে ম্যান, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার যদি ম্যানের জায়গায় মেন থেকে যায়, আনসার কিন্তু মেন না, আনসার হবে MAN। আর গডস হবে না, GOD। আবার আরেকটা কথা বলি, এসে অন ম্যান বলে একটা কবিতা আছে, সেখানে কিন্তু এটা থিমটা হচ্ছে কিন্তু টু ভিন্ডিকেট দ্য ওয়েজ অফ গড টু ম্যান। তো ওখানে কিন্তু কাহিনীটা অন্যরকম। তো আপনি ওটা বাদ দেন, আপাতত আমরা এটাতেই থাকি, টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, আপনি এটাতেই থাকেন, ঠিক আছে? এবং এটার মধ্যে শুধু গডটা যায়, গডস লক্ষ্য করবেন না, গড থাকবে আর ম্যানের জায়গায় ম্যানটা ফলো করবেন, দ্যাটস ইট। ধন্যবাদ। আই রিমেম্বার, আই স্পেস আছে একটা গ্যাপ, fill in the blank, remember the holiday I spent in your home, she said. আমি কি বুঝতে পেরেছি আনসারকে? জি, আমি remember the holiday I spent in your home, she said. এখানে গ্যাপে বাক্যের স্থানে কি বসাতে হবে? আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে আই ড্যাশ রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ট
ইন ইয়োর হোম শি সেড। এটা এই প্রশ্নটা হচ্ছে আপনার 25তম বিসিএস এর প্রশ্ন। এখানে অপশনের মধ্যে ছিল হচ্ছে যেটা আমরা একদম নিতে পারি, সেটা হচ্ছে যে আপনার আনসার ছিল হচ্ছে আই অলওয়েজ অথবা আই হার্ডলি রিমেম্বার, যে কোনো একটা আনসার হওয়ার কথা। এখন এই অলওয়েজ এবং হার্ডলি নিয়ে কিন্তু বেশ মারামারি, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা এই আনসারগুলো দেখেছি এবং এটা নিয়ে অনেক রকমের কথা ছিল। কিন্তু এখন কথা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আনসার কি হবে। সে বলেছিল যে আমি মনে রাখছি হলিডে আই স্পেন্ড ইন ইউর হোম, তোমার ঘরে তোমার বাড়িতে যে হলিডেটা আমি কাটিয়েছিলাম সেটা আমি মনে রেখেছি। এখন কথা হচ্ছে আপনি একটা ব্যাপার ফলো করেন, আমি দুটো আনসার হতে পারে, একটা হচ্ছে আমি হার্ডলি, আমার একদমই মনে পড়ছে না যে হলিডে তোমার ঘরে আমি কাটিয়েছিলাম, এটা একটা উত্তর। আরেকটা উত্তর হচ্ছে আমি সবসময় মনে রাখি যে হলিডেটা আমি তোমার জন্য কাটিয়েছিলাম। যে কোনো একটা উত্তর হওয়ার কথা। এখন যদি আমি মনে রাখবো সেই কথাটা যেটা আমি পজিটিভলি দেখব, আর আমি মনে রাখবো না সে কথাটি যেটা আমি পজিটিভলি দেখছি না, আমরা তো এক কথা এটাকে মানে আমরা ধারণ করছি, এক কথায় আমরা এই ব্যাপারটা মেনে নেব যে হলিডে শব্দটাই হচ্ছে পজিটিভ একটি শব্দ, তাই না? হ্যাঁ হ্যাঁ, রাইট। যখন হলিডে, আরামের দিন, বন্ধের দিন, রিল্যাক্সের দিন, জি আনন্দের দিন, বন্ধের দিন, রিল্যাক্সের দিন, বন্ধের দিন, আনন্দের দিন। তো যখনই হলিডে হবে, হলিডে হলে একটা আনন্দের দিন, আমি মনে রাখবো সেটা সবসময়। তো যখন আমি মনে রাখবো তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই মনে রাখবো। আমি কিন্তু কখনোই বলবো না যে আমি হার্ডলি মনে রাখবো। হার্ডলি মানে হচ্ছে একদমই মনে রাখবো না, কদাচিৎ মনে রাখবো, তাহলে উত্তরটি হবে না। তাহলে সেক্ষেত্রে আনসারটা কি হচ্ছে? আনসারটা হচ্ছে আই হার্ডলি রিমেম্বার না হয়ে যাবে হচ্ছে আই অলওয়েজ রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ড ইন ইউর হোম। তোমার ঘরে আমি যে হলিডেটা কাটিয়েছিলাম সেটা আমি সবসময় মনে রাখবো। এর কারণটা হচ্ছে হলিডে একটা পজিটিভ ওয়ার্ড, এই কারণে। একটা টার্ম দেখা যায় লিঙ্গুয়া ফ্রাঙ্কা, মেড ইন স্পেস, ফার্স্ট স্পেস, বিষয়টা কি যদি একটু ব্যাখ্যা করতেন। এটা নিয়েও দেখা যায় পাবলিক সার্ভিস কমিশনে বিসিএস পরীক্ষায়ও সরাসরি দুইবার প্রশ্ন এসেছে এই বিষয়টা থেকে। জি, লিঙ্গুয়া ফ্রাঙ্কা আসলে ধরুন আপনি চট্টগ্রাম থেকে এসেছেন, আমি পার্সোনালি নোয়াখালী থেকে এসেছি, এবং অন্য কেউ ধরুন সিলেট থেকে এসেছে। যদি এমন হয় এই মানুষগুলো, তারা আমরা পার্সোনালি ঘরের মধ্যে হয়তো বা এমন ভাবে আমরা কথা বলি, সেটা হচ্ছে নোয়াখালী আমি বলি, আপনি হয়তো চিটাগংইয়ান বলেন, অন্য কেউ হয়তো সিলেটি বলেন। কিন্তু আমরা সবাই যখন এই যে আমরা এখন সবাই একটা প্ল্যাটফর্মে এসেছি, তখন আমরা প্ল্যাটফর্মে আসার পর কিন্তু আমরা সবাই একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছি, যে আমি আপনি এখন যে শুদ্ধ বাংলায় কথা বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে একটা আমরা প্রমিত বাংলা, যেটা কমন ল্যাঙ্গুয়েজ বলছি আমরা। এখন যদি আমি বলি যে বাংলাদেশের আমি যদি বলি আপনার ইয়েতায় বান্দরবানের লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি, তাহলে বান্দরবানের কোথায় আছি আমরা? বান্দরবান বাংলাদেশে আছে, তো বাংলাদেশের লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি, সেটাই বান্দরবান লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তারা কিন্তু তাহলে চাকমা অথবা মারমা অথবা ত্রিপুরা ল্যাঙ্গুয়েজটা কিন্তু সেখানকার কমন ল্যাঙ্গুয়েজ হবে না। তো কমন ল্যাঙ্গুয়েজটা কি হবে? কমন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে সবাই যে ল্যাঙ্গুয়েজটা কথা বলছে, যেমন ওখানে গিয়ে আমি কি কথা বলতে পারবো, সেখানে গিয়ে আমি কথা বলতে পারবো হচ্ছে বাংলায়, আমরা যেটাতে কথা বলছি ওরাও এটা বুঝবে। বাংলাদেশ মানে হচ্ছে সবাই বাংলায় কথা বুঝবে, এটাই স্বাভাবিক। তো এই কমন ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এখন আপনি যদি আমাকে বলেন যে আমাদের উপমহাদেশে লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি, ধরেন আমি ইন্ডিয়াতে আছি, এটা একটা ট্রিক কোয়েশ্চেন, আমি একটা ব্যাংকে এই প্রশ্নটা পেয়েছি, আমি শেয়ার করি আপনাদেরকে। সেটা হচ্ছে বলেছে উপমহাদেশে একটি ভদ্রলোক এসেছে, এক ভদ্রলোক এসে তিনি ইন্ডিয়াতে, ওনার জন্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি হবে। তো যখন এই প্রশ্নটা আসবে তখন সেক্ষেত্রে উত্তরটা হবে এরকম, ইন্ডিয়াতে গিয়ে আমি যদি পার্সোনালি আমি একটু হিন্দি জানি, আমি ওখানে হিন্দি বলা মানে কিন্তু লিঙ্গুয়া ফ্রাঙ্কা না। এমনকি ইন্ডিয়ার কোন মানুষ এসে বাংলাদেশে যখন আসবে তার জন্য কিন্তু সে হিন্দিতে কথা বলবে না, সে বাংলাতে পারবেই না, তাহলে সে কি বলবে? সে একটা কমন ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলবে। সেটা কোনটা? সেটা হচ্ছে ইংলিশ দিয়ে। তাহলে ইন্টারন্যাশনাল লিঙ্গুয়া ফ্রাঙ্কাটা কি? সেটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজটা কি? কমন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেসিক্যালি ইংলিশ। বাংলাদেশের জন্য কমন ল্যাঙ্গুয়েজটা কি? প্রমিত চলিত যে ভাষাটা রয়েছে সেটি। তো তাহলে সেক্ষেত্রে লিঙ্গুয়া ফ্রাঙ্কা ব্যাপারটা কি হচ্ছে? লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে বেসিক্যালি কমন ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে আমাদের মানে এক্সপ্লেনেশন। এখন যদি ট্রিক কোয়েশ্চেন যদি কখনো আসে যে তুমি এখন এই এলাকায় গিয়েছো, এই এলাকায় যাওয়ার পর তুমি তাহলে এটি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, তোমার জন্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি হবে? এখন বাংলাদেশে আসার পর আমার লিঙ্গুয়া ফ্রাঙ্কা বাংলা, কিন্তু যদি আমি ইন্ডিয়াতে যাই তাহলে সেক্ষেত্রে আমার জন্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি হবে? বাংলাদেশের একজন মানুষ ইন্ডিয়াতে গিয়ে লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি হবে? অথবা আফগানিস্তানের একজন মানুষ নেপালে গিয়ে তার লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি হবে? অবশ্যই হবে সেটা হচ্ছে ইংলিশ। বেসিক্যালি আমাদের জন্য যেটি প্রশ্ন এই পর্যন্ত এসেছে সেটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ। স্যার আছেন? শুনতে পাচ্ছেন?
আচ্ছা, এর মধ্যে আমি যেহেতু স্যারকে আমরা পাচ্ছি না, আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, মানবতার একমাত্র একটা প্রশ্ন। জি জি স্যার, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, আপনি আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল। এখন একটু আমরা আমাদের আলোচনাটা অনেক সময়, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা একটু শেষের দিকে যাচ্ছি। জি, কয়েকটি মানে বিষয় আমাদের ছেলে মেয়েদের জানা দরকার। সেটা হচ্ছে, আমরা আসলে, আমার অনেকের সাথে কথা হয় যারা বলে যে আমরা বেশি দাগালেই ভুল হয়ে যায়, সেজন্য আমরা স্যার দাগাই না। তো বলি কোন সাবজেক্টে দাগানো হয় না? বলে ইংলিশে দাগাই না। কেন ইংলিশে দাগানো হয় না? বলে যদি ভুল হয়ে যায়। ইংলিশে যে 35 মার্কস আমাদের অ্যালোকেট করা পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাসে, সেখানে 35 মার্কসের মধ্যে আমরা যদি 115, 120 এটাকে মোটের উপর একটা স্ট্যান্ডার্ড মার্কস হিসেবে কাউন্ট করি, ইংরেজিতে কত নাম্বার দরকার? এবং আপনার কি মনে হয়, একজন মধ্যম মানের বা উচ্চ মধ্যম মানের যারা ভালো প্রিপারেশন নিয়ে আছে, একেবারে এক্সট্রা অর্ডিনারি প্রিপারেশনের কথা আমি বলছি না, ভালো বলা যায়, যারা প্রিপারেশন নিয়েছে তাদের ইংলিশে, সাহিত্যে বা ব্যাকরণে মিলে 35-এর মধ্যে কত নাম্বার সিকিউর করা দরকার বলে আপনি মনে করেন? এবং দাগানোর ক্ষেত্রে, ইংরেজি দাগানোর ক্ষেত্রে ভীতির একটা প্রধান কারণ আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, ইংরেজি হলে পড়েই দেখে না। মানে এটা তো ভিনদেশি ভাষা, এটা পড়া দরকার কি? মানে পড়েই দেখে না। অথচ পড়লে এমন হতে পারে যে খুব সাধারণ একটা জিনিস, যেটা আপনাদের ক্লাস থেকেই কমন এসছে বা আমাদের কোনো বই থেকে বা লেকচার শিট থেকে কমন এসছে, এরকম হতে পারে। কিন্তু ইংরেজি হওয়ার কারণে আবার অনেক সময় মডেল টেস্ট পরীক্ষা আমরা যখন অফলাইনে চালাতাম, তখন দেখতাম ইংলিশের যে অপশনটা থাকে প্রশ্নপত্রে বা আনসার স্ক্রিপ্টে, ওটা একেবারে খালি, বিরান ভূমি। এক্ষেত্রে আপনার পরামর্শ। আমাদের যারা এই মুহূর্তে আমাদের সাথে আছে, ঠিক আছে, তো আসলে অনেকের সঙ্গে আপনার এক্সপিরিয়েন্সটা, মানে যে এক্সপিরিয়েন্সটা আপনি বলছেন যে অনেকে আপনার সঙ্গে যে এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, অনেকের সাথে এটা মিলে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি এটাতে যাওয়ার আগে আমি একটা ছোট্ট পয়েন্ট একটু শেয়ার করি সবার সঙ্গে। সেটা হচ্ছে, আমরা প্রায় একটা কথা বলি যে আসলে আমাদের কি করা উচিত, আমাদের কি বেশি দাগানো উচিত নাকি আমরা কম দাগানো উচিত, আমরা কি খুব বেশি আনসার করবো নাকি কম আনসার করবো, আমি কি টু দ্য পয়েন্ট আনসার করবো, যতটুকু পারি অতটুকু করবো, নাকি আমি চান্স নেবো। এই উত্তরগুলো যখন আমাদেরকে কেউ, মানে প্রশ্নগুলো যখন আমাদেরকে কেউ করে, এটা উত্তর দেওয়াটা আমাদের জন্য খুবই খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। কারণ হচ্ছে, দেখুন, আমরা অ্যাকচুয়ালি আপনাকে জাজ করতে পারি না। আমাদের অ্যাজ এ স্টুডেন্ট, হাউ ইউ আর অ্যান্ড হাউ মাচ ইউ হ্যাভ অলরেডি স্টাডিড, উই ডোন্ট নো অ্যাট অল। তো যেহেতু আমরা জানি না, সেহেতু আমি আপনাকে জাজ করি। আমি কিন্তু যদি আপনাকে 5টা যদি পরীক্ষা নেই আপনার পার্সোনালি, তাহলে কিন্তু আমি আপনাকে বলতে পারবো যে আপনি এটা করুন। কিন্তু যদি আমি 5টা প্রশ্ন আপনার পরীক্ষা না নেই, আমি আপনাকে কোনোভাবেই এটা বলার রাইটই রাখি না যে ভাই তুমি এটা করো, আপনি এটা করুন, এটা করলে আপনি এটা করতে পারবেন। এটা আমার রাইটই নেই। এবং আপনি যখন কাউকে প্রশ্ন করেন, তিনি যদি আপনাকে কোনো উত্তর দিয়ে থাকেন, না তুমি এটা করো, আমি এটা করছি, আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, এই কথা যিনি বলবেন, তিনি আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন না। আপনি একটা ব্যাপার একটু একটু মনোযোগ দিন। আমরা যারা আছি তারা সবাই এই ব্যাপারটা একটু শিওর হওয়ার চেষ্টা করবো। অনেকে আমরা এটাই বুঝি না যে মডেল টেস্ট দেওয়ার কিছু ম্যানার আছে, মডেল টেস্ট দেওয়ার কিছু মেথড আছে। মডেল টেস্ট দেওয়ার মেথডটা কি, মডেল টেস্ট কেন দিতে বলি আমরা কেন বলি যে আপনি গত 1 মাস আগ থেকে আমরা বলে আসছি আপনার মডেল টেস্ট দিন, মডেল টেস্ট দিন, মডেল টেস্ট। ওয়াই? কারণ হচ্ছে এটাকে আপনাকে এমন একটা পথ বানিয়ে ফেলতে হবে যে পথে হাঁটতে হাঁটতে আপনার পুরো পথ মুখস্থ হয়ে যাবে। এখন কথা হচ্ছে সেটা কোন পথ। আপনি যদি প্রতিদিন যদি আপনার যেই ঘরে ব্যবহার করা জুতোটি আছে সেই জুতোটি পরেই হাঁটতে যান, তাহলে সেক্ষেত্রে এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকতে পারে। আপনি যদি একদিন আপনি কেটস পরে হাঁটছেন, একদিন আপনি আপনার স্যান্ডেল পরে হাঁটছেন, একদিন যদি আপনি আপনার শু পরে হাঁটেন, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোনটা পরে হাঁটা উচিত হবে। রাস্তা আপনাকে বলে দেবে আপনার কোনটা আপনার জন্য বেটার হবে। তাহলে সেক্ষেত্রে আপনি এটা কি বুঝলেন আমার কথা দিয়ে? একটা ব্যাপার আপনি মনে রাখবেন, অনেকে আছে আপনাদের মধ্যে যারা যারা জব সলিউশনটি অলরেডি কমপক্ষে 5 বার সলভ করে ফেলেছে। অনেকে আছে আপনি একবারও করতে পারেননি। অনেকে আছে আপনি আগে থেকে বেসিক স্ট্রং হওয়ার কারণে আপনি প্রিলি পাস করার যোগ্যতা আপনার মোটামুটি হয়ে গেছে, কিন্তু আপনি জানেন না যে আপনি কিভাবে উত্তরটা দিতে হবে। শুধু নেগেটিভ মার্কিং এর জন্য আপনি ভুল করে ফেলছেন। তাহলে সেটা আপনাকে করতে হবেটা কি? আপনাকে করতে হবে হচ্ছে যেটি, এই আলোচনাটা আমি আর যদি 1 মাস আগে করতে পারতাম আপনাদের কাছে, তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হতো। কিন্তু অ্যাটলিস্ট যারা আছেন তাদের জন্য এখন এটা কাজে দেবে। আপনি আগামী 3 দিন বা 4 দিন বা আগামী 6 দিন আপনি নিজেকে টার্গেট করুন। 6 দিন টার্গেট করে আপনি একটা কাজ করুন। আপনি একটা পরীক্ষা দিন, একটা মডেল টেস্ট দিন, সমানে সব দাগান। আরেকটা মডেল টেস্ট দিন,
আপনি যেটা কনফিউজড হচ্ছেন আপনি একদম সেগুলো একটাও ধরবেন না। আর আরেকটা মডেল টেস্ট দিন যেটা আপনি কনফিউজ 50-50 যেগুলো আছে সেই 50-50 গুলো আপনি দাগালেন। এভাবে আপনি 3টা মেথড অ্যাপ্লাই করেন। একটা হচ্ছে আপনি মোটামুটি যত 50% সেগুলো সবগুলো দাগালেন আপনি। আরেকটা হচ্ছে আপনি কোনো নেগেটিভ মার্কসের চান্স নিলেন না, সব মানে যা জানেন তাই দাগালেন। আরেকটা হচ্ছে আপনি 50-50 চান্স যেগুলো আছে সেগুলো আপনি দাগালেন। আপনি এবার দেখুন এই 3টার মধ্যে আপনি কোনটাতে ভালো করছেন, কারণ সবাই একই জায়গায় ভালো করবে না। যে 4বার 5বার আপনার জব সলিউশন সলভ করে ফেলেছে তার দেখা যাবে যে সে খুব ভালো করবে এটাতে, সে সব সমানে দাগালার পরে দেখা যাবে তার প্রায় আপনার 80% মার্কস পেয়ে যাবে, সে 150 এমনিতেই তার উঠে যাবে। আর যিনি কম পড়েছেন সে যখনই সমানে দেখাতে যাবে তখন দেখবে তার নেগেটিভ মার্কিং এর ছড়াছড়ি হয়ে যাবে, 100 নিচে নেমে যাবে তার মার্কস। সেক্ষেত্রে আমি কি করব? আমাকে এভাবে করে নিজেকে জাজ করতে হবে আমি কোনটার জন্য রেডি, আমি কোনটার জন্য প্রিপেয়ার্ড আছি, সেটার জন্য আমাকে জাজ করতে হবে। জাজ করে আপনি দেখুন আপনি কোনটাতে আপনার গড়ে মার্কস বেশি উঠছে। নেগেটিভ মার্কিং আপনি কি হজম করতে পারছেন নাকি পারছেন না? 50-50 কে আপনি হজম করতে পারছেন নাকি পারছেন না? সবাই হজম করতে পারবে না। যদি হজম করতে না পারেন আপনি খাবার দরকার নেই, 50-50 আপনি চান্স নেওয়ার দরকার নেই। যদি দেখেন যে 50-50 চান্স নেওয়ার পর আপনার লাভ হচ্ছে তাহলে আপনি সেখানে ইনভেস্ট করুন। যদি দেখেন যে আপনার লাভ হচ্ছে না তাহলে প্লিজ ডোন্ট ইনভেস্ট দেয়ার, ডোন্ট ইনভেস্ট ইন ভেইন। এটা হচ্ছে আপনার জন্য প্রথম কথা। আগামী 6 দিনের জন্য আপনাদের একটা কাজ হয়ে গেল, সেটা হচ্ছে আগামী 6 দিন আপনি এভাবে 2বার করে আপনার পড়ে যাবে এই জিনিসটা, এই মেথডটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে আপনি নিজেকে জাজ করবেন, নিজেকে চেনার চেষ্টা করবেন, কারণ সক্রেটিস অলরেডি বলে গেছে নো দাই সেলফ। আমরা এটাই করতে চাই না। আগে নিজেকে চেনার চেষ্টা করুন, চিনে বুঝে যান আপনার জন্য কোনটা বেটার হবে এবং সেটা করুন। সেটা করলে আপনি মোটামুটি বুঝে যাবেন আপনাকে কি করতে হবে। 2 নম্বর পয়েন্ট, আপনি স্যার যে প্রশ্নটা আপনি করেছেন সেই প্রশ্নটা হচ্ছে 35 মার্কসের মধ্যে আসলে আমাদের কত অ্যানসার করা উচিত। এই কথাটা আসলে প্রথম একটা পয়েন্ট আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে 20 মার্কসের আমাদের যে গ্রামার ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজের পার্ট যেটা আছে সেই ল্যাঙ্গুয়েজের পার্টটা নিয়ে যদি আমরা একটু নজর দিই তাহলে সেক্ষেত্রে গত 35তম থেকে 42তম বিসিএস পর্যন্ত আমরা যে স্ট্যাটিস্টিক্স পেয়েছি সেখানে আমরা দেখেছি যে ভোকাবুলারি বেসড অথবা ভার্বাল যে প্রশ্নগুলো ছিল ওখানে প্রায় আমরা দেখেছি সর্বোচ্চ আমরা দেখেছি 75% মার্কস অফ ভার্বালে ছিল। আবার আমরা এটাও দেখেছি মানে ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন, আবার আমরা এটাও দেখেছি যে 31% মার্কস পর্যন্ত সর্বনিম্ন ভার্বাল থেকে প্রশ্ন এসেছে। যদি 30% মার্কস আমরা ভার্বাল থেকে প্রশ্ন পেয়ে থাকি তাহলে সর্বনিম্ন 6টা আমরা ভার্বাল থেকে কোয়েশ্চেন পেয়েছি আউট অফ 20। তার মানে হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে 6টি প্রশ্ন। 20 থেকে 6 গেলে থাকে 14। আর যদি এটাকে পার্সেন্টেজ বাড়ে তাহলে সেক্ষেত্রে 14 থেকে আরো কমবে। মানে গ্রামারের উপরে আমাদের দেখা সর্বোচ্চ আমরা এখন পর্যন্ত স্ট্যাটিস্টিক্স বলছে গ্রামার থেকে আমরা আউট অফ 20 14 উপরে পাবো না, আরো কমতে পারে। এমন হতে পারে যে 12, 10, 8ও পেতে পারি গ্রামার থেকে। 7 থেকে 15 এর মধ্যে ওঠানামা করে সাধারণত, মোটামুটি ওঠানামা করবে। এটা আমরা বুঝে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আমরা অনেকেই এই কাজটি করতে দেখি যে মামি সবাই ভাবে যে লিটারেচার নিয়ে আমাদের পড়ার দরকার নেই, ল্যাঙ্গুয়েজ নিয়ে সমানে পড়তে থাকে। স্যার এটা খুব মজার একটা জিনিস, আপনি নিজেও জানেন ল্যাঙ্গুয়েজ নিয়ে স্যার ছেলেদের হচ্ছে প্রাইভেট পড়ে মানে সেই রকম অবস্থা। আমি ল্যাঙ্গুয়েজে ভালো মানে আমি লিটারেচারে ভালো, আমি সব। ব্যাপারটা একদম ভুল। ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি আপনি ভালো পারেন আপনার সাথে আপনি সেখানে প্রশ্ন পাবেন মাত্র হচ্ছে আপনি 7 থেকে 14টা। লিটারেচার প্রশ্ন রয়ে যাচ্ছে আপনার 15টা, তার সঙ্গে আপনার ভোকাবুলারি প্রশ্ন রয়ে গেছে আপনার 6টা থেকে 10টা। আপনি কোথায় যাবেন? তাহলে আপনাকে ভোকাবুলারির উপর একটু নজর দেওয়া দরকার ছিল আগে থেকে। তাহলে ভোকাবুলারি ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এখন আপনি বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রামার নিয়ে এই মুহূর্তে গ্রামার একটা বেসিক পড়বেন না আপনারা, প্লিজ ডোন্ট গো ফর দ্যাট। আল্লাহর দোহাই লাগে, গ্রামার নিয়ে আর কোনো বেসিক না। এই মুহূর্তে কোনো গ্রামার রুলস পড়তে যাবেন না। যেটা করবেন সর্বোচ্চ আপনি যেটা করতে পারেন ভাই, আপনারা যেটা করতে পারেন প্রিভিয়াস ইয়ারের 2-1টা আপনি লাস্ট ইয়ারের যে কোয়েশ্চেন গুলো আছে ভোকাবুলারি সেগুলো একটু দেখতে পারেন। এই 20 মার্কসের এর বাইরে কিছু করার দরকার নেই আপনাদের। আর লিটারেচারের যে পার্টটা পড়বেন, লিটারেচার এখন নতুন করে মুখস্থ করবেন না, জাস্ট আমরা রিপিট করব, ডান। আপনার টার্গেট কত হওয়া উচিত? লিটারেচার আপনার টার্গেট যদি আপনি সামহাউ 10 সিকিউর করে ফেলতে পারেন, ইউ আর গুড। 10 থেকে 12 সিকিউর করা মানে হচ্ছে ইউ আর গুড ইন লিটারেচার। যারা লিটারেচার পড়াশোনা করেছে তারাও 40তম বিসিএসে 10 সিকিউর করতে পারে নাই। আপনি টার্গেট করবেন আপনার 10 সিকিউর করার জন্য, জাস্ট সিকিউর 10। বাকিটা ল্যাঙ্গুয়েজের যে পার্টটি আছে সে পার্ট এবং ভোকাবুলারি পার্টটা মিলে যদি আপনি সামহাউ 12 সিকিউর করে ফেলতে পারেন, বা সামহাউ যদি আপনি 15 সিকিউর করে ফেলতে পারেন তাহলে তো আপনি ছক্কা মেরে দিয়েছেন। যদি আপনি 25 সিকিউর করে ফেলতে পারেন আউট অফ 35, ইউ আর গুড।
আর বাকিটা অন্য কিছু টেনে নিয়ে ফেলবে। আপনার জন্য টার্গেট হওয়া উচিত হচ্ছে অবশ্যই 20 থেকে 25। যারা অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যারা শুনছেন অন্তত এই সময়টা যেখানে আর বেশি আসলে পরামর্শ দেওয়ার কিছু নেই, আপনি আমাদের শাহান স্যার এবং বদরুল স্যার দুজনেই বলেছেন যা পড়েছেন এটার উপরে রিভিশন দেন। এক, 2 নম্বর হচ্ছে লিটারেচার যদি আপনি পড়তে চান মেলা সমুদ্র একেবারে পড়ে শেষ করতে পারেন না, কিন্তু এই পড়েও একটা আশার বিষয় হচ্ছে স্যার কিছুক্ষণ আগে বললেন সেটা হচ্ছে লিটারেচারের প্রশ্ন কিন্তু রিপিট হয়। আমরা তো দেখলাম গ্রামারেরও কিছু প্রশ্ন রিপিট হয়, তবে লিটারেচারের প্রশ্ন সাধারণত একটু ভালো শতাংশের হারে একটু বেশি পরিমাণে রিপিট পাওয়া যায়। দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, যেমন স্যার বলেন 48 BCS এর লিটারেচারের প্রশ্নটা একটু আননোন টাইপের ছিল, ইভেন ইট ওয়াজ ডিফিকাল্ট ফর ইংলিশ ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস ইভেন, সেরকম এটা হতে পারে। কিন্তু মোটের উপরে আপনারা প্রিভিয়াস কোয়েশ্চেন্স যেগুলো আসছে লিটারেচারের প্রশ্নগুলো দেখা যায় শেক্সপিয়ার একটা কমন প্রশ্ন আসলে এটা কমন, আমাদের এখানে রবার্ট ব্রাউনিং এর প্রশ্ন হয়, জন মিল্টনের কথা আমরা বললাম, প্যারাডাইস লস্ট থেকে দেখবেন অসংখ্যবার প্রশ্ন হয়ে আছে, জন কিটস থেকে প্রশ্ন হয়, জন ডান থেকে প্রশ্ন হয়, কিছু কমন এরিয়া আছে, এইগুলো দেখতে পারে। তবে আমার কাছে খুবই এটা গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে শাহান স্যার যেটা বললেন, আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে, আপনি যদি সেম শু পরে প্রতিদিন বের হন বাসা থেকে, আপনি সেম এক্সপিরিয়েন্স নিয়ে ফিরবেন, আপনি সেখানে কোনো কমপ্লেক্স কোনো হার্ডেল কিন্তু আপনি ফেস করবেন না। এটা কিন্তু একজন পরীক্ষার্থী হিসেবে যেখানে 4.5 লক্ষ কম বেশি পরীক্ষা দিবে এবং হয়তো 15-20 হাজার ছেলে মেয়ে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হবেন, সুতরাং এখানে বেশি নম্বর পাওয়া বিষয়টা গুরুত্বপূর্ণ নয়, এখানে হচ্ছে আপনার প্রয়োজনীয় নম্বরটা আপনাকে সিকিউর করতে হবে। তো উনি বলেছেন 25 মার্কস ইংরেজিতে পেলে এটা হচ্ছে অনেক ভালো একটা স্কোর। 22 to 25 মার্কস যদি ইংরেজিতে আপনি সিকিউর করতে পারেন, অন্যান্য সাবজেক্ট তো আছেই। এখানে খুব যথার্থভাবে উনি বলেছেন সেটা হচ্ছে আপনি যদি ভয়ের তিনটা মেথডে উনি মডেল টেস্টগুলো স্টাডি করতে বলেছেন, অ্যাট লিস্ট 6 days। মনে রাখবেন, অনেকে মনে করতে পারেন 6 দিন আমি এটার পিছনে বিনিয়োগ করব, আসলে পরিশ্রমের কোনো শেষ নাই। আপনি যখন 19 মার্চ পরীক্ষা দেবেন, পরীক্ষার হলের ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনি বিভিন্ন বিষয় আপনার মেমোরিতে, আপনার চিন্তায়, আপনার কথাবার্তার মধ্যে আপনার প্রস্তুতিকেই কিন্তু প্রতিনিয়ত আপনার একটা ঝংকার করবে, একটা স্পার্কল করবে আপনার মধ্যে। সুতরাং আপনি দুইটা প্রশ্ন স্যার যেটা বলেছেন, আপনি 200 এর মধ্যে 180 200 নাম্বার, 180 থেকে 200 আপনি বৃত্ত বরাদ করেন, এটা থেকে দেখতেছেন আপনি ইউরসেলফ প্র্যাকটিস করছেন। এটা আরেকটাতে হতে পারে যে আপনি যেগুলো জানেন সাধারণত 70 to 80% বা 100% যেগুলো জানেন শুধু সেগুলো দাগ দিয়ে দেখেন, দুইটা প্রশ্ন আপনার কেমন স্কোর হয়। আর কিছু প্রশ্ন নিয়ে বলেছেন 50-50 মার্কস যেগুলো হতে পারে সেই প্রশ্নগুলো আপনি স্টাডি করে দেখুন, 50-50 যেগুলো হতে পারে বলে মনে হয় সেগুলো আপনি এটা করেন। আমার রিসেন্ট এক্সপেরিয়েন্স, আমি যাদের সাথে কথা বলেছি বেশিরভাগকে আমি যখন জিজ্ঞেস করি কতটা দাগাও মডেল টেস্টে, যারা বলে যে স্যার আমার বেশি নাম্বার উঠতেছে না, এরকম হচ্ছে, নাম্বার কমে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন, বাজারের যে কোনো বই সাধারণত, আমি কিপিং ডিউ রেসপেক্ট টু যারা এই বইগুলো প্রকাশ করেন তাদের সবার প্রতি, তারা সবাই অনেক পরিশ্রম করেন, অনেক কষ্ট করেন তারা আপনাদেরকে প্রস্তুত করে দেওয়ার জন্য, কিন্তু বেশিরভাগ প্রশ্ন হয় সরাসরি রিপিটেশন, কোন একটা বই থেকে বা কোন একটা জায়গা থেকে রিপিটেশন হয়ে যায়। তো যার ফলে হয় প্রশ্নগুলো আপনার প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তার চিন্তা করে হয় না, স্ট্যান্ডার্ড যে অর্থে আমরা বলি। যেমন 31তম বিসিএস এর ছোট্ট একটা বিষয় শেয়ার করি, একজন এডিশনাল এসপি আছেন বর্তমানে, আমি নামটা বলছি না, আমাদের ছোট ভাই, আমাদের ছাত্র, সে মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছিল, সাহান স্যারের নিশ্চয়ই মনে থাকতে পারে, আমাদের জিসি ব্রাঞ্চে সম্ভবত তখন। সে সারাদিন মডেল টেস্ট পরীক্ষা দেয়, মডেল টেস্ট পরীক্ষায় সারাদিন পরীক্ষা দেওয়ার পর সে শেষের দিকে ফিনিশিং এর দিকে যাওয়ার আগে দোয়া নিয়ে যাচ্ছিল, আমরা যেহেতু তাদের ভাই তাদেরকে পড়িয়েছি, তো বললো স্যার যাচ্ছি দোয়া করবেন। আমি বললাম যে আজকে যে 3টা প্রশ্নের পরীক্ষা দিলে কেমন হলো, কথাটা একটু ভালো করে খেয়াল করেন। তো সে বলছে ভাইয়া 3টা প্রশ্নই খুব অসাধারণ ছিল, কিন্তু একটা প্রশ্ন 2টা প্রশ্ন আসছে এবং এটা খুব কমন প্রশ্ন, এরকম অর্ডিনারি প্রশ্ন মডেল টেস্ট না হলে মনে হয় ভালো হতো। সে খুব বিনয়ের সাথে এটা শেয়ার করলো। আমি তাকে বললাম কেন এটা ভালো হতো, কোন প্রশ্নটা? সে বললো বাংলা গদ্যের জনককে, এটা পারে না এরকম তো কেউ নেই। তখন আমি তাকে বললাম, শোনো, আমরা তো প্রশ্ন কোচিং করার জন্য কেউ পারা অথবা না পারার জন্য প্রশ্নগুলো সেট করি না, আমরা প্রশ্নগুলো করি স্ট্যান্ডার্ড, পাবলিক সার্ভিস কমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন করি, যাতে এই যে আগামী শুক্রবারে পরীক্ষাটা দিবে সেই পরীক্ষার জন্য একটা মানসিক প্রস্তুতি থাকে। আমাদের তো কোচিং করা, সহজ করা, কাউকে নাম্বার পাইয়ে দেওয়া অথবা না পেয়ে দেওয়া কোনো বিষয় কিন্তু এখানে থাকে না। যাই হোক, সে বিদায় নিয়ে চলে গেল, 2 দিন পরে পরীক্ষা দিল শুক্রবার, এবং তার সেট ছিল গ সেট, গ সেটে তার প্রথম প্রশ্নটাই ছিল বাংলা গদ্যের জনককে।
ইন্টারেস্টিংলি সে বুঝতেই পারছেন তার অবস্থাটা কি হলো। সে বিকালবেলা এসে যখন প্রশ্ন সমাধান করলো আমাদের সাথে বসে, তখন এটা সে বললো যে আসলে সিনিয়রদের কথাই গুরুত্ব দেওয়া অনেক বেশি উচিত। আর আপনি যেটা বলছিলেন স্ট্যান্ডার্ড প্রশ্ন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো শাহান স্যারের শেষ কথাটার সাথে আপনাদেরকে বলবো, আপনারা মডেল টেস্ট বেশি বেশি প্র্যাকটিস করুন। নতুন কোনো ওপেন না করে, চ্যাপ্টার ওপেন না করে, যে কোনো সাবজেক্টেরই আপনি দিনে মিনিমাম 6টা। এখন আমি যদি এটা দিতে না পারেন তাহলে দিতে পারবেন না, যারা দিতে পারবে তারা ভালো করবে। উনি বলেছেন একটা বই কেউ হয়তো 5 টাইমস শেষ করেছে, আর কেউ হয়তো একবারে শেষ করার সুযোগ পান নাই। এখানেও আমাদের একটা অ্যাটিটিউডের প্রশ্ন আছে, আমরা কে কতটুকু সিরিয়াস সিনসিয়ার, এটার একটা বিষয় আছে। সুতরাং আমি আপনাদের সবাইকে বলবো স্যারের শেষ কথাটার সাথে মিল রেখেই আপনারা বেশি বেশি মডেল টেস্ট প্র্যাকটিস করুন। সময় নিয়ে একদিনে 2টাতে বেশি দাগিয়ে, 2টাতে যেগুলো পারেন শুধু সেগুলো দাগিয়ে, আর 2টাতে আপনি নিজেকে এক্সপেরিমেন্ট করার জন্য আপনি যেগুলো 50-50 মনে হয়, 60-40 মনে হয়, সেগুলো দাগ দিয়ে নিজেকে আপনি অ্যাসেস করতে থাকুন। 6 দিন পরে, এখন 9 দিন সময় আছে, শেষ 3 দিন দিয়ে আপনি আপনার একটা মাইন্ডসেট করবেন। আর প্রশ্ন বেশি দাগাবেন কি কম দাগাবেন, এটার উত্তর একটাই, এটা আসলে ঠিক করে দেবে পরীক্ষার হলে আপনার হাতে প্রাপ্ত প্রশ্নপত্রটাই। ধন্যবাদ সবাইকে। আমাদের বদরুল স্যার আজকে নেটওয়ার্কের অনেক জটিলতা ছিল, সেক্ষেত্রে বদরুল স্যার শেষ মুহূর্ত পর্যন্ত কন্টিনিউ করতে পারেননি, স্যারের জন্য আমাদের শ্রদ্ধা থাকলো। শাহান স্যার, উনি আমাদেরকে সময় দিয়েছেন, দীর্ঘক্ষণ সময় দিয়েছেন এবং আপনাদের অনেকদিন ক্লাস নিয়েছেন, স্যারের প্রতিও আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা থাকলো। আপনারা যারা এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে কন্টিনিউ করেছেন এই গুরুত্বপূর্ণ আলোচনায় কনফিউশন জোন 2-তে, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল 9টা 15-তে আর কোনো বিষয়ে কনফিউশন জোন হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবসময় ভালো থাকুন, সেই শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।